So there are many library class whose methods accept anything as parameter. Okay? So very good point আপনি আমাকে রিমাইন্ডার দিয়েছেন। সবার আগে আমাদের দরকার হচ্ছে অবজেক্ট ক্লাস। এইটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ? ওকে। তো এখন যখন একটা মেথড কোনো কিছু অ্যাকসেপ্ট করে, তার মানে it can receive product object, it can receive employee object, it can receive bill object. তো তাহলে ওইটার প্যারামিটার হিসেবে আপনি যে কোনো অবজেক্ট পাঠাতে পারেন। বাট হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড এ প্রিমিটিভ? তো তখন আপনি প্রিমিটিভটাকে অবজেক্ট হিসেবে পাঠাতে হবে, and that is one of the reason wrapper class exists. So wrapper class হচ্ছে class equivalent of your primitive. Primitive only represent the RAM, memory. It doesn't have any fields, methods. It's not a class. Okay, it's just the data. The class actually allows you not only single data, multiple data together as part of the bigger data type, and also include the built-in functionalities, methods. So primitive তো তা না। তো কিন্তু প্রিমিটিভকে যদি আমি অবজেক্ট হিসেবে ট্রিট করতে চাই, তাহলে আমার এটাকে wrapper ক্লাসের অবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। So if you have a, let's say, int x, okay, equal to 10, y equal to 20. এখন আপনি এই x কে যদি ইন্টিজারে কনভার্ট করতে চান, কিভাবে করতে হবে? অলরেডি ইন্টিজার, এটাকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চান কি করবেন? টু স্ট্রিং মেথড হলে তো ক্লাস হইতে হবে, ক্লায়েন্ট কে হবে? কার টু স্ট্রিং? হ্যাঁ, তাহলে x তো অবজেক্ট না, তো x তো একটা প্রিমিটিভ। তো তখন ইন্টিজার ক্লাসে টু স্ট্রিং ইউজ করবেন আর x কে পাঠাবেন প্যারামিটার হিসেবে। কিন্তু আপনি যদি বলেন যে y হচ্ছে একটা ইন্টিজার অবজেক্ট, ইট ইজ অলসো ফাইন। তার মানে আপনার যে int int, ওইটাকে সে একটা র্যাপিং পেপার দিয়ে ক্লাসের মধ্যে নিয়ে দিচ্ছে। That's why it's called wrapper class. It wraps your primitive, and wrapping পেপারটা হচ্ছে ক্লাস। তো বেসিক্যালি ভেতরে প্রিমিটিভটাই আছে। ওকে, যাতে এটাকে অবজেক্ট হিসেবে ট্রিট করো। So you can also do this. You are also allowed to do this. এখন str2 তে যদি আমি y এর স্ট্রিং ইকুইভ্যালেন্ট চাই, কি লিখব? str ইকুয়াল টু কি লিখতে পারি? এখন এটা অবজেক্ট y, তাহলে y ডট টু স্ট্রিং। Now y can be client, so you don't need any parameter. So in integer class, আমরা যদি integer class একটু reopen করি, we already opened it, right, earlier. And if you go to the method summary, you will see two string is overloaded. So এটাতে কোনো প্যারামিটার নাই, ইন্টিজার অবজেক্ট ইজ দ্য ক্লায়েন্ট। তাহলে সে ওই ক্লায়েন্টকে সে স্ট্রিং এ কনভার্ট করবে। কিন্তু যেটাতে ক্লায়েন্ট নাই, সেটাতে ইন্টিজারটা প্যারামিটার হিসেবে যাবে। আর সাথে আপনি রেডিক্স দিতে পারেন, তার একটা ভার্সন। রেডিক্স কি বলেন? এগুলো আমাকে জিজ্ঞেস করবেন, এগুলো ডিসক্রিট ম্যাথ, এগুলো করছেন না? ডাটা স্ট্রাকচার, এই সমস্ত কোর্সে জানার কথা। What is radix? Radix sort, কিন্তু একটা ভ্যালু radix বলতে কি বোঝায়? IS দিয়ে ইন্ডেক্স, মানে ওই ইন্ডেক্স থেকে তুমি স্ট্রিং এ কনভার্ট করো। তাহলে আপনার 7 ডিজিটের আইডি,
তা আপনি শুধু ওই যে 2 2 3 এইটুকু বাদ দিয়ে যদি বাকি চারটাকে স্ট্রিং করেন তখন রেডিক্স দিবেন 3, মানে 0 1 2 না করে 3 থেকে থার্ড বিট থেকে শুরু, থার্ড ডিজিট থেকে শুরু করবে। এটা হচ্ছে রেডিক্স। তো যাই হোক, এখন খেয়াল করেন এই স্ট্রিং কি রিটার্ন করে? স্ট্রিং না, স্ট্রিং মানে স্ট্রিং এর অবজেক্ট, আপনি স্ট্রিং কনভার্ট কিন্তু স্ট্রিং কি রিটার্ন করে? স্ট্রিং এক্স্যাক্টলি রিটার্ন টাইপ, কিন্তু এটা বলা হচ্ছে স্ট্যাটিক মেথড। এই টু স্ট্রিংও ক্লায়েন্ট নাই যেখানে, সেখানে it has to be a static method. So the method which does not have an object as a client, that will be a static method. এখন খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় যে স্টুডেন্ট একটা ক্লাস, ওকে, স্টুডেন্ট ইজ এ ক্লাস, তাহলে আমি বললাম যে স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তাহলে কি আমি আসিফ qualifies to be a client of student class method call. তাহলে আমি বলতে পারি যে আসিফ ডট paybill. Can I do that? Yes. But can I say student dot paybill? Does it make sense? Why not? Does this make sense? Yes. Why? Object হ্যাঁ, কিন্তু why it makes sense? অবজেক্ট ক্লায়েন্ট হলে এটা মেক সেন্স করে কেন? রেশনালটা কি? এটা আপনার বুঝতে হবে। ওকে ওকে, কিন্তু এখানে এক্সপ্লিসিট ক্লায়েন্ট দেওয়া হয়েছে আসিফ। কেন দিতে হলো? কেনটা বুঝতে হবে, মুখস্থ না যে আমাকে একটা অবজেক্ট দিতে হবে ক্লায়েন্ট হিসেবে তাই দিলাম, কিন্তু কেন কেন দিলাম? না, অন্য ক্লাসে না, স্টুডেন্ট ক্লাসের মেথড, অন্য ক্লাসের মেথড না। হ্যাঁ, কিন্তু পেবিলের ক্লায়েন্ট হিসেবে একটা অবজেক্ট দিতে হলো কেন? একটা ইনস্ট্যান্সকে কেন ক্লায়েন্ট বানাতে হলো? আমরা জানি যে একটা ইনস্ট্যান্সকে ক্লায়েন্ট বানাতে হয়, বাট why it is necessary? Because that pay bill এর মধ্যে হয়তো আপনার আইডিটা ইউজ হবে, যে কার বিল পে করা হচ্ছে, তা আপনার আইডি পাবে কোথা থেকে? আইডি ইজ পার্ট অফ ইনস্ট্যান্স। তাহলে আমার যদি আইডি তো একটা ইন্টিজার 4 বাইট, but if it is a class field, then that 4 byte is part of the object memory. So আপনি যখন ইনস্ট্যান্সিয়েট করতেছেন স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3, সো আমার যদি 10,000 স্টুডেন্ট থাকে, 10,000 ইন্টিজার আছে আইডি ভ্যালুটাকে স্টোর করার জন্য। Every student instance has its own ID, so every instance needs its own memory to store that field value. তো তাহলে একটা মেথড যদি এই ফিল্ডের ভ্যালুটাকে ইউজ করতে চায়, আমি যদি এখানে কোনো ক্লায়েন্ট না দেই, দিলাম না, শুধু পেবিল, তাহলে পেবিল আর আইডি ব্যবহার করবে? আমার 10,000 স্টুডেন্ট আছে, whose ID it will use? এটা তো একটা ক্লাসের মেথড। তো এই পেবিল করতে গিয়ে তাকে আইডিটা ইউজ করতে হচ্ছে, কার আইডি সে ইউজ করবে? তাকে তো একটা অবজেক্টের ভেতরে ঢুকে আইডিটা বের, কোনটা থেকে সে নেবে? আসিফেরটা নেবে না শফিকেরটা নেবে না নুরুলটা নেবে? That is why you need client. তাইলে আমি যখন বলছি আসিফ ডট পেবিল, এটা ফার্স্ট এক্সিকিউশন, তো জানে ডিউরিং দ্য ফার্স্ট কল I have to take the field values from the client আসিফ। একই মেথড আপনি আবার কল করতে পারেন, আরেকবার কল হইতে পারে, তখন হইতে পারে এটা ক্লায়েন্ট হতে পারে ধরেন লুনা। তাহলে সেকেন্ড কলে পেবিল জানে যে এই কলটার ক্লায়েন্ট হচ্ছে লুনা, তার মানে এই কলের মধ্যে আমি যদি কোনো ফিল্ড ইউজ করি, তাহলে লুনার ইনস্ট্যান্সে ঢুকে ফিল্ডগুলো ইউজ করতে হবে। That is why you need to provide an instance as the client. তাহলে আপনাকে যদি কোশ্চেনটাকে রিইটারেট করা হয়, why we need to supply an instance to call a method as client, তাহলে আপনার অ্যান্সার কি হবে?
method can access the members of that client. So if the method needs to access a field, they need to know which memory, which instance location memory আমাকে গিয়ে খুঁজতে হবে ওই ফিল্ডটা। That is why we need this. এখন আপনাকে যদি আমি উল্টা কোশ্চেন করি, what if the method don't need to access any field? Then that does it matter যে কোন আসিফ আমার ক্লায়েন্ট না শফিক আমার ক্লায়েন্ট? So if a method does not use any field, then instead of instance, class can be client. So if the class is the client instead of instance, then we call it static method. But again, to understand this fully, you also need to understand what is static field. So what is static field? Okay. এটা দেখার জন্য আমরা এটাকে যদি ভালোভাবে বুঝতে চাই, we need to look into an image. তাহলে আমরা একটা ইমেজে চলে যাই। দেখেন তো স্ট্যাটিক ফিল্ড কোথায় আছে? স্ক্রিন শেয়ার করা আছে? এই যে স্ক্রিন শেয়ার করা হয় নাই। দেখেন তো স্ট্যাটিক ফিল্ড কোভিডের অনলাইনে নিতে গিয়ে প্র্যাকটিসটা শুরু হলো, এরপর প্রত্যেক সেমিস্টারে কিছু কিছু ইমেজ অ্যাড হইতে থাকে। এখন যেটা ড্র করতে গেলে টাইম নষ্ট হয়। হ্যাঁ, আপনাদের রেকর্ডিং ওটা থাকে না, তার মানে রেকর্ডিং থাকে। The student is a class. I am saying ID name, CGP and university name are the fields. Now, আপনার ID কি? আপনার ID? তাহলে সবার ID আলাদা। তাহলে সবার ID সেপারেটলি স্টোর করতে হবে ইনসাইড দ্য ইনস্ট্যান্স। আপনার ইউনিভার্সিটির নাম কি? আপনার ইউনিভার্সিটির নাম কি? আপনার ইউনিভার্সিটির নাম কি? তাহলে 10,000 স্টুডেন্ট আছে, 10,000 আইইউবি, 10,000 স্ট্রিং জেনারেট করার প্রয়োজন কি? সেম ভ্যালু। So it's a shared value. So one string is good enough. So if the field memory belongs to instance, then we call it instance level field বা non-static field বা regular field. মানে আমরা কিছুই বলি না, আমরা জাস্ট ফিল্ড ডিক্লেয়ার করে দিই। ওগুলো আসলে নন স্ট্যাটিক ফিল্ড বা ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। ফিল্ড মেমোরি বিলংস টু ইনস্ট্যান্স। সো ওই ফিল্ড ইউজ করতে হলে ইনস্ট্যান্স লাগবে, যেমন আইডি নেম, সিজিপি, যার যার ভ্যালু তার। এভরিবডি নিডস देयर ওন স্পেস। তো তাইলে আমার এখানে আসিফ, শফিক আর লোনা যদি তিনটা অবজেক্ট হয়, এই রাউন্ড হচ্ছে অবজেক্ট মেমোরি and the memory of ID name, CGP belong to the instance. But university name is common for everybody. So instead of creating 3 strings inside the instance, we create only one string, id name, outside of instance space in the class memory space. And every instance has a same instance, same string. In that case, your id name will be a static field. ওটা মেথড ইউজ করছে, আগে ফিল্ড বুঝেন। তাহলে এটা কি বুঝতে পারলেন যে ইউনিভার্সিটি নেম ওয়াই কোয়ালিফাই টু বি এ স্ট্যাটিক ফিল্ড? তাহলে ইউনিভার্সিটি নেমের জন্য তো আমার এই 30,000 স্টুডেন্টের জন্য 30,000 স্ট্রিং ক্রিয়েট করে লাভ কি? রিডান্ডেন্ট ভ্যালু সেম। সো ওয়াই টু ক্রিয়েট 30,000 স্ট্রিং ইনসাইড 30,000 ইনস্ট্যান্সেস? Create only one string in the class memory and let the instance refer the same memory with their handles. So প্রত্যেকটা হ্যান্ডেলই তো স্ট্রিংও তো একটা অবজেক্ট। তাহলে প্রত্যেকটা স্ট্রিংয়ের যে মেমোরি আছে
তাহলে প্রত্যেকটা এই যে নেম এটাও তো একটা স্ট্রিং, তাহলে এই স্ট্রিংটা হ্যান্ডেল নিউ করা হয়েছে সেটা এক্সক্লুসিভলি ফর আসিফ, এখানে আরেকটা স্ট্রিং নিউ করা হয়েছে এক্সক্লুসিভলি ফর শফিক, এখানে আরেকটা স্ট্রিং নিউ করা হয়েছে এক্সক্লুসিভলি ফর লুনা। কিন্তু এখানে কিন্তু সবার জন্য আলাদা আলাদা করে স্ট্রিং নিউ করা হয় নাই ফর ইউনিভার্সিটি, বিকজ এর ভ্যালু বুঝতে। সো ইনস্টেড একটাই স্ট্রিং ক্রিয়েট করা হয়েছে আউটপুট। So in that case, university name qualifies to be a static field. Okay? তাহলে আপনারা অন্য একটা ক্লাসের একটা ফিল্ডের নাম বলেন তো which qualifies to be a static. Let's see. একটা মিনি এক্সারসাইজ 1 মিনিট সময়। ইন্টারনেটে ঘাটবেন না, তাহলে তো লাভ নাই, আপনার লার্নিং হবে না। তো তাহলে যদি রেকর্ডিংটা বন্ধ ছিল আবার বলি যে if I want to access the name, I have to say asif.name or asif.by asif.showStudentInfo. showStudentInfo print this information. তাহলে showStudentInfo need to know whose information, Asif, Shofik, so instance needs to be the client. কিন্তু university name is a static field, so its memory belongs to class memory. So therefore, static method access static field only. So static method কে জানতে হবে কোন ক্লাসের স্পেসে গিয়ে আমি এটা খুঁজবো। So class will be the client. স্যার আমরা যে যেটা ইন্টিজার ডট পার্সিং integer static method, এটা আপনারা নোটিসই করেন না যে এখানে ক্লায়েন্ট অবজেক্ট না ক্লাস, আমিও বলি না ইচ্ছা করে, তখন বললে কেন লাগে কনফিউশন তো থাকবে, আপনি বলেন নাই কিন্তু আপনারা নোটিসই করেন নাই হয়তো, তো নোটিস না করার কারণে এভরিবডি ওয়াজ হ্যাপি। হ্যাঁ, কারণ স্ট্যাটিক ফিল্ড না বুঝলে স্ট্যাটিক মেথড অ্যালোকেট হয় ক্লাস স্পেসে, তাহলে স্ট্যাটিক মেথড অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড, so therefore static method need to know not the instance but the class, so therefore the client of static method is class. তাহলে integer dot parse, তাহলে আপনি integer ক্লাসে যদি যান খোলাই আছে, এই যে পার্সেন্টে যদি দেখেন MNOPQR, এই যে স্ট্যাটিক মেথড কাকে ইন্টিজারে পার্স করবে, প্যারামিটারকে, এখানে ইনস্ট্যান্সের কোনো রুল নাই, so it qualifies to be a static method. So integer dot parse, তো প্যারামিটার ইন্টিজারে রিটার্ন করতেছে, যদি সাকসেসফুল হয়, সাকসেসফুল না হলে এক্সেপশন হবে, নাম্বার ফরম্যাট মিসম্যাচ হোয়াটএভার টাইপ অফ হোয়াটএভার ইজ দ্য এক্সেপশন। ABC দিলে ওটা তো পার্সেন্ট হবে না, 1 2 3 দিলে ওটা পার্সেন্ট হবে। ওকে, তো সিমিলারলি আমাদের এই ক্ষেত্রে আমরা যখন এই y তে যখন আমরা স্ট্রিং কনভার্ট করব, y ইন্টিজার অবজেক্ট, তখন কিন্তু y ইজ দ্য ক্লায়েন্ট, তো তখন নন স্ট্যাটিক টু স্ট্রিং ইউজ হবে, আর x তো অবজেক্ট না, প্রিমিটিভ, x কে যখন স্ট্রিং এ কনভার্ট করব তখন স্ট্যাটিক টু স্ট্রিং ইউজ হবে, তখন x প্যারামিটার। তাহলে আপনি যে ব্যাপার কেন এখন ব্যাপারটা যেহেতু বানানোই হলো, why not provide useful methods? So that is why wrapper class has all those methods. Integer wrapper class integer processing related methods পাবেন, double wrapper class double কে প্রসেস করার মেথড পাবেন, right? Okay, any question regarding static field? তাহলে আপনি যদি প্রশ্ন করা হয় যে when to make a method static, তখন it will use static field, but this is not the real motivation, কারণ regular method can also access static field. Why? কারণ regular method এর client instance আসিফ, তাহলে showStudentInfo read ID name CGPA from here, কারণ client আসিফ, কিন্তু এর client যদি লুনা হয় তাহলে ID name CGPA সেখান থেকে রিড করবে। কিন্তু Asif also has a handle to the memory, তাহলে Asif client হলেও কিন্তু DNAMকে access করতে পারে। To access static field, you don't need a static method. You can have a static method, but that's not mandatory.
You can have a, but you cannot have a static method to access both static and non-static field. কারণ স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট তো ইনস্ট্যান্স না, তাহলে সে নন স্ট্যাটিক ফিল্ড টাচই করতে পারবে। কিন্তু নন স্ট্যাটিক মেথড বা রেগুলার মেথড সে রেগুলার ফিল্ডকে তো টাচ করতেই পারবে, ইনস্ট্যান্স লেভেল ফিল্ডকে টাচ করতেই পারবে, সে স্ট্যাটিক ফিল্ডকেও টাচ করতে পারবে, বিকজ দ্যাটস এ হ্যান্ডেল অ্যাজ এ ফিল্ড। ওকে, ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন। তাহলে স্ট্যাটিক মেথড কেন বানাবো? আপনার অ্যানসার হতে পারে টু অ্যাক্সেস এ পার্টিকুলার স্ট্যাটিক ফিল্ড অর ফিল্ডস, but that's not the real motivation, because that also can be accessed from a non-static but regular method. তাহলে real motivation হলো when the caller do not have a legitimate client. caller মেথডের কাছে যদি কোনো ক্লায়েন্ট না থাকে তখন সে ফেক ক্লায়েন্ট ইউজ করতে পারে, বাট ফেক ক্লায়েন্ট ইউজ করার থেকে না করা ভালো। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আইরাস আমাদের আইরাসকে আমরা পছন্দ করি না, কিন্তু আইরাস আমাদের এই কোর্স অনেক হেল্প করে। এক্সাম্পল বলে দিলাম। ওকে, এখন এই যে লগইন বাটন অন অ্যাকশন, এটা কোন ক্লাসের মেথড? লগইন বাটন অন অ্যাকশন এটা কোন ক্লাসের মেথড? মেথড হবে। লগইন বাটন অন অ্যাকশন একটা মেথড না? এটা কোন ক্লাস, কোন কন্ট্রোলার? লগইন ভিউ কন্ট্রোলার। ওকে, তাহলে আপনি যদি এখন বলেন যে পাবলিক ক্লাস লগইন ভিউ কন্ট্রোলার, ওকে, তাহলে এই ক্লাসের একটা মেথড হচ্ছে লগইন ভিউ অন অ্যাকশন। তাহলে অন অ্যাকশন গুলো আপনার ইন্টেলিজেন্টে পাবলিক মেথড হিসেবে আসে, আবার আপনার কোন কোন আইডিতে অটো জেনারেট করলে সেটা আপনার প্রাইভেট মেথড হিসেবে আসে। তো এটা দুইটি কাজ করবে, প্রাইভেট গুলো কাজ করবে। আর এটাকে বাইরে থেকে কল করে না, এটা হচ্ছে ভিজুয়ালি আপনি ইন্টারঅ্যাক্ট করলে সেটা এক্সিকিউট হয়, এটা কোডের মাধ্যমে কল করা হয়। তো নেটবিনসে যেমন একটা প্রাইভেট মেথড হিসেবে জেনারেট করবে, ইন্টিগ্রেট এটাকে পাবলিক হিসেবে জেনারেট করে। ওকে, ডাজন্ট ম্যাটার। তো তাহলে আমরা বলি যে পাবলিক ভয়েড লগইন বাটন অন অ্যাকশন। তো এখানে আপনি অ্যাকশন ইভেন্ট দেন বা যাই দেন, একটা প্যারামিটার আছে। এখন এই মেথডের কাজ কি? না, ড্যাশবোর্ডে তো এমনি এমনি দিবে না, ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে। কোত্থেকে ভেরিফাই করবে? কি ভেরিফাই করবে? গিভেন ইনপুট ভেরিফাই করবে এগেইনস্ট হোয়াট? না, এই যে ইনপুট আমি দিলাম এটাকে ভেরিফাই করবে এগেইনস্ট হোয়াট? কার এগেইনস্ট এটাকে ভেরিফাই করবে? কোথায় আছে সেগুলো? সার্ভারে কি আছে? অবজেক্ট গুলো আছে, ইউজার অবজেক্ট গুলো আছে। তাহলে ইউজার অবজেক্টের ফিল্ড কে ভেরিফাই করবে। তাহলে if you want to manipulate the fields you should use model class method। তাহলে এখানে ভেরিফাই লগইন নামে ইউজার ক্লাসের একটা মেথড ইউজ করতে পারে। সো লেটস সে ইউজার আপনার মডেল ক্লাস। ওকে, পাবলিক ক্লাস ইউজার, এখানে ধরেন আপনার যে কোনো ইউজারের কিছু ফিল্ড থাকবে যেগুলো কমন টু অল ইউজার। লেটস সে ইউজার তো কন্ট্রোলার ক্লাস, তাই না? তাইলে প্রাইভেট আইডি, প্রাইভেট স্ট্রিং, পাসওয়ার্ড, সাথে আরো আছে নেম ইত্যাদি। ওকে, আচ্ছা, আমি আমার এই লগইনের জন্য যেটা লাগবে সেটা শুরু দিচ্ছি। ধরেন ইউজার টাইপ, ইউজার টাইপটাও তো ইম্পর্টেন্ট, নাহলে আমি কোন ড্যাশবোর্ডে যাব, তাই না? তাহলে ইউজার টাইপ, তাহলে যখন একটা ইউজার ক্রিয়েট করা হবে এই ইনফরমেশন গুলো ইনপুট দেওয়া থাকবে। তাহলে অলরেডি আমার অবজেক্ট আছে, ইউজার অবজেক্ট গুলো আছে।
তাহলে এখন আমি এখানে এই যে ইউজার ক্লাসের ভেরিফাই লগইনকে কল করব ডট ভেরিফাই লগইন। এখানে আমি পাঠিয়ে দিব আমার ইনপুট। তাহলে একটা হচ্ছে আইডি টেক্সট ফিল্ডের টেক্সট পার্সেন্ট, আর একটা হচ্ছে পাসওয়ার্ড টেক্সট ফিল্ডের গেট টেক্সট। তাহলে আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট এটাকে পাস করে পাঠিয়ে দিব। এটা যেহেতু একটা প্যারামিটার, তাহলে ইন্টিজার ডট পার্সেন্ট। এটা তো লাইব্রেরি ক্লাসের স্ট্যাটিক মেথড। আমরা বুঝতে চাচ্ছি যে আমার নিজের মডেল ক্লাসের স্ট্যাটিক মেথডের রেশনালটা কখন, ডিসিশনটা কখন নিতে হবে। তো সেটার জন্য আমাদের এই এক্সাম্পলটা। সো পার্সেন্ট ওকে, কমা সেকেন্ড প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড pw পাসওয়ার্ড ফিল্ড, না pw পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। এখন এই ভেরিফাই লগইন কি করবে? এর ক্লায়েন্টকে সেটা বলে। হু ইজ দ্য ক্লায়েন্ট হিয়ার? হু ইজ দ্য ক্লায়েন্ট হিয়ার? না, ক্লায়েন্ট এসটিডি একটা ফ্যাকাল্টি অবজেক্ট, কিন্তু সেটা তো লগইন করার পরে, লগইন করার আগে ক্লায়েন্টকে হু, হুইচ ইনস্ট্যান্স নাই তো, তাহলে ক্লায়েন্ট কে হবে? কোথায় ইউজার? বা এইখানে যখন তখন ইউজার কোথায়? ভেরিফিকেশন সাকসেসফুল হইলে না আমি ইউজার পাবো, ভেরিফিকেশন তো ফেলও করতে পারে। তাইলে ভেরিফাই লগইন যখন তখন তো কোনো ইউজার নাই, তাহলে হু উইল বি দ্য ক্লায়েন্ট? এখন আপনি এখানে ফেক ইনস্ট্যান্স বানাইতে পারেন যে ইউজার ইউ ইকুয়াল টু ইউ ইউজার। তাহলে এই যে ইউজার ইনস্ট্যান্স তৈরি করলো, কি করলো? লগইন বানানো। এটা কি অ্যাকচুয়াল কোনো ইউজার ডাটাবেজে আছে? এটা তো ফেক ইউজার। এই ফেক ইউজারকে ক্লায়েন্ট লাভ, ওর কোনো ফিল্ড কাজে লাগবে না। ওর ফিল্ড তো সব PS0 ডিফল্ট কনস্ট্রাক্টর। তো PS0 তো ভেরিফাই লগইন ইউজ হবে না, ইউজ করবে প্যারামিটার। তাহলে এখানে আপনি খামাখা একটা ফেক ইনস্ট্যান্স কেন দিচ্ছেন? Instead, make it a method, public return type, okay, public static, whatever return type, verify login. Parameter হচ্ছে একটা integer একটা string। তাহলে int, let's say given id, string, given password। এখন এই দুইটাকে আপনি ইউজ করবেন ডাটাবেজে গিয়ে ইউজার অবজেক্টগুলো লোড করে সেগুলোর ডেটার সাথে এগুলো ম্যাচ করবেন। ম্যাচ হইলে দেখবেন যে তার ইউজার টাইপ কি, সেই অনুযায়ী সেই ড্যাশবোর্ড নিয়ে যাবেন। বুঝতে পারছি? তাহলে আপনার এখানে আপনি ইউ দিয়ে ফেক একটা ফেক ক্লায়েন্ট না বানিয়ে আপনি এটাকে বলেন যে ইউজার ডট ভেরিফাই লগইন। That make more sense, and that is the application of static method. When you don't have a real instance to be client for a method, এখন আপনি যদি বলেন যে ফেক হইলেই কি যায় আসে, আমি তো ওইটার কোনো ফিল্ড ইউজ করবো না, then why make it a? তাহলে যে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলেন আননেসেসারি, এটার জন্য মেমরি অ্যালোকেটেড নাই, এটার জন্য কনস্ট্রাক্টর এক্সিকিউট হয় নাই। why you are burdening the execution cycles? আপনি কেন মেমরিকে স্ট্রেস দিচ্ছেন এবং প্রসেসরকে স্ট্রেস দিচ্ছেন? কনস্ট্রাক্টর এক্সিকিউট করার জন্য প্রসেসরের প্রসেসিং সাইকেল ইউজ হচ্ছে, নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য র্যাম মেমরি ইউজ হচ্ছে। why you are doing that? তাহলে এটা কোনো এফিশিয়েন্ট অ্যাপ্রোচ হলো না। এটা হয়তো রান করবে, কারণ আউটপুটে কোনো ইম্প্যাক্ট করবে না, বাট ইটস নট an efficient way. So that is the use of static method in your model class. তাহলে স্ট্যাটিক, এখন কথা হলো যে যদি এই মেথডের কোনো ক্লায়েন্টের ফিল্ড ইউজ করতে হয় তাহলে তো ক্লায়েন্ট হিসেবে ইনস্ট্যান্স দিতেই হবে।
কিন্তু ভেরিফাই লগইন মেথড কিন্তু ক্লায়েন্টের কোনো ফিল্ড ইউজ করবে না। মানে আপনি এখানে কোনো ক্লায়েন্ট নাই, সে তার ক্লায়েন্টের গেটার ইউজ করবে ডাটাবেজের অবজেক্টগুলো থেকে। তোর কাজ হলো প্যারামিটার রিসিভ করার পরে ডাটাবেজে ঢুকা, ডাটাবেজে ঢুকে সে তখন এইখানে ডাটাবেজ থেকে সে যে ক্লায়েন্টগুলো পাবে তাদেরকে সে ক্লায়েন্ট হিসেবে ইউজ করবে ওই গেটার কল করার জন্য। গেটার কল করে সে ম্যাচ করবে প্যারামিটারের সাথে একটা করে, একটার সাথে ম্যাচ হয়ে গেলেই সে ওই ওটা সে অ্যাবোর্ড করবে, করে সে ড্যাশবোর্ডে চলে যাবে। ইউজার টাইপ তখন আইডি গেটার পাসওয়ার্ডের গেটার দিয়ে যখন দুইটাই ম্যাচ করবে তখন সে ইউজার টাইপের গেটার দিয়ে দেখবে ইউজার টাইপ কি, এন্ড অ্যাকর্ডিংলি দ্যাট পার্টিকুলার ড্যাশবোর্ডে সে সুইচ করবে। এবং সেই পার্টিকুলার ড্যাশবোর্ডে যখন সুইচ করবে সেই ড্যাশবোর্ডের আবার ইনিশিয়ালাইজ মেথড, কন্ট্রোলারের ইনিশিয়ালাইজ মেথড আবার ওখানে প্রয়োজনীয় কাজ করে রাখবে লোড করার সময়। ওকে, এনি কোশ্চেন? তাহলে কিন্তু আসলে আপনাদের স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড হয়ে গেল। এখন অবজেক্ট ক্লাস আসবো, স্ট্যাটিক ফিল্ড কোথায়? স্ট্যাটিক ফিল্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিক মেথড ইজ IIS লগইন। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দিস? আপনাদের স্ক্র্যাচ প্যাডের আপডেটেড ভার্সনে বলা আছে স্ট্যাটিক মেথডের কথা, লেখা আছে লাল কালারে, উইল ডিসকাস লেটার। ওকে, যেহেতু আপনাদের সেকশন অন্য সেকশন থেকে আগে আছে না, এই জন্য আপনাদের এটা আগে হয়ে গেল। এইটা নিয়ে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার। উইল না তো মাথা ঘামানো, প্যানিক হওয়ার কিছু নাই, as long as your concepts are clear. Okay, any question? Otherwise, we can move on. আপনি কিছু জিজ্ঞেস করতে চান? ডিক্লেয়ার করতে ক্লাসের মেমোরি স্পেস থাকবে। নিউ করা না করার সাথে ইউনিভার্সিটি নেমের ভ্যালু আছে না নাই নট রিলেটেড, কিন্তু আইডি ভ্যালু আছে না নাই এটা ডিপেন্ড করে স্টুডেন্ট নিউ করছেন কিনা। না, আপনার যদি একটা অবজেক্ট না থাকে তাও স্ট্যাটিক ফিল্ডের জন্য মেমোরি অ্যালোকেট হবে ক্লাস স্পেস। একটা অবজেক্ট থাকলে সে ওটাকে অ্যাক্সেস করবে, 1 কোটি অবজেক্ট থাকলে সবাই ওটাকে অ্যাক্সেস করবে, কিন্তু ওইটার মেমোরি ইজ নট পার্ট অফ অবজেক্ট। যে অবজেক্ট নিউ করছেন না না করছেন, অবজেক্ট ডিক্লেয়ার করছেন না না করছেন, তার সাথে ইউনিভার্সিটি নেমের মেমোরির কোনো সম্পর্ক নেই। ইট ইজ আউটসাইড অফ অবজেক্ট। অবজেক্টের ফিল্ড, কিন্তু মেমোরি ইজ নট পার্ট অফ অবজেক্ট। অবজেক্টের ফিল্ড, কিন্তু এখন ধরেন মানে খুব একটা লেম এক্সাম্পল যদি দিই, আপনার বাসায় 4টা বেডরুম আছে, তাহলে আপনার বেডরুমের অ্যাটাচ বাথরুমটা আপনি ইউজ করেন, আবার আপনার প্যারেন্টের বেডরুমের ওয়াশরুম আপনার প্যারেন্ট ইউজ করে, আপনার সিবলিং এর বেডরুমের ওয়াশরুম সে ইউজ করে, তাহলে ইট ইজ সর্ট অফ ইনস্ট্যান্স লেভেল ওয়াশরুম, তাই না? যার বেডরুম সে ইউজ করতেছে। কিন্তু আপনার বাসায় একটা কমন ওয়াশরুম থাকতে পারে যেখানে অনেকেই ইউজ করতেছে, তাহলে ওই পার্টিকুলার ওয়াশরুমটা কারোর সাথে বিলং করে, তাহলে ওটা স্ট্যাটিক। যদিও এক্সাম্পলটা ভালো কোনো এক্সাম্পল হলো না, কিন্তু মানে জাস্ট মেটাফরিক্যালি টু মেক থিংস আন্ডারস্ট্যান্ড। তাহলে আর কোনো কোশ্চেন? তাহলে স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড আমরা বুঝতে পারবো। ওকে, এখন এই স্ট্যাটিক ফিল্ডকে তাহলে আমরা যদি আপনি যখন একটা ক্লাস আপনার প্রজেক্টে, কেন আমরা ইম্পোর্ট করার সময় একটা করে ক্লাস ইম্পোর্ট করি? আমি তো একটা প্যাকেজে ডট স্টার দিয়ে সবগুলো ইম্পোর্ট করে ফেলতে পারি। আপডেট কন্ট্রোলার যদিও এটা করে, বাট ইটস নট রিকমেন্ডেড। আপডেট কন্ট্রোলার কিন্তু এই যে আপনার যখন এই যে দেখেন ডট স্টার দিচ্ছে, তার মানে আপনার এই কন্ট্রোল প্যাকেজের javafs.scene.control এই প্যাকেজের যতগুলো ক্লাস আছে সবগুলো সে ইম্পোর্ট করে বসে আছে। এখন আপনার কি এখানে মেনু দরকার? মেনু আইটেম ইউজ করতেছি এই প্রজেক্টে, এই
কিন্তু ওটাও সে ইম্পোর্ট করে বসে আছে। আপনার এখানে ট্যাব পেনের কোনো ইউজ আছে? না। ওটাও সে ইম্পোর্ট করে বসে আছে। আপনি খালি একটা অ্যাঙ্কর পেন ইউজ করছেন, কিন্তু আরো যত, তাহলে এই প্যাকেজের সবই সে ইম্পোর্ট করে বসে আছে, which is unnecessary। তো এই জন্য আপনার উচিত হলো ইন্ডিভিজুয়ালি ইম্পোর্ট করা। কেন? যদি আপনি ইন্ডিভিজুয়ালি ইম্পোর্ট না করেন, সবগুলো ইম্পোর্ট করেন, এবং সেই ক্লাসগুলোতে যদি স্ট্যাটিক ফিল্ড থাকে, মেমোরি ক্রিয়েট হবে। স্ট্যাটিক ফিল্ডগুলোর জন্য তো মেমোরি লাগবে। সো আপনার ক্লাসে যদি কোনো, আপনার প্রজেক্টে যে ক্লাসগুলোর স্ট্যাটিক ফিল্ড আছে, সেই ক্লাসগুলোর জন্য মেমোরি লাগবে। স্ট্যাটিক ফিল্ড না থাকলে হবে না, কিন্তু স্ট্যাটিক ফিল্ড থাকলে হবে। তো এই জন্য একটা লাইব্রেরিতে যদি 100টা ক্লাস থাকে, আমি কেন স্টার্ট দিয়ে সব ইম্পোর্ট করবো? আমার যেটা দরকার ইন্ডিভিজুয়াল বিষয়টা করবো। আপনি যখন একটা লোকাল নেট ইউজ করতেছেন, তাহলে java.time এই প্যাকেজে তারও ক্লাস আছে, তাহলে সবগুলো ইম্পোর্ট করে আমার লাভ কি? আমি শুধু লোকাল নেটটা ইউজ করব। সো ইউ ইম্পোর্ট java.time.local net। এখন যদি সেটা না করতাম, তাহলে java.time প্যাকেজে যে অন্যান্য ক্লাস আছে, সেগুলো তো আমার প্রজেক্টে ইম্পোর্ট করে বসে থাকতো, এবং সেখানে যদি স্ট্যাটিক ফিল্ড থাকতো, সেই ক্লাসগুলোর জন্য মেমোরি অ্যালোকেটেড করে বসে থাকতো। আমি একদম ফাইন এফিশিয়েন্সি পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা করতেছি। স্টার্ট দিলে আপনার প্রজেক্ট সুন্দর রান করতেছে, এই জন্য উই ডোন্ট বদার, উই ডোন্ট কেয়ার। কিন্তু আপনি যদি ফাইন প্রিন্ট অ্যানালাইসিস করতে চান, এফিশিয়েন্সি নিয়ে কথা বলতে চান, তখন তো আসলে এই জিনিসগুলো ম্যাটার করে, তাই না? একটু একটু করে এখন ওকে। তাহলে আমরা স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড হয়ে গেল আমাদের। আমি তো ভুলে যাবো, এটা একটু লিখে রাখতে হবে, থাম্বনেল। তাহলে আপনাদের যেটা হলো, ফর এক্সাম্পল আমরা যখন ইন্টিজার ডট হচ্ছে পার্সেন্ট ইউজ করি, তো এইখানে যে কমন পয়েন্ট মানে এটা যেমন যদি ইউনিভার্সিটি ছিল বা যেটা সব ধরনের অবজেক্টের সাথে সেম ছিল, কমন ছিল। হ্যাঁ, আর ইন্টিজার ক্লাসের ফিল্ড একটাই, which is the primitive int, আর কোনো ফিল্ড নাই। কিন্তু মেথডস গুলো কেন স্ট্যাটিক? কারণ হচ্ছে এই ইন্টিজার ক্লাসের যে মেথড গুলো, এগুলো হচ্ছে ইন্টিজারকে প্রসেসিং এর জন্য, ইন্টিজার প্রসেসিং রিলেটেড মেথড। এখন আপনি যে সবসময় অবজেক্টকেই, ইন্টিজার অবজেক্টকেই প্রসেস করবেন তা না, আপনি একটা ইন্টিজার ভেরিয়েবলকে তো প্রসেস করতে পারেন, তো সেটা তো ক্লায়েন্ট হতে পারবে না। এই জন্য স্ট্যাটিক মেথড হিসেবে দিয়ে রাখে। আর ইন কেস যদি আপনি ইন্টিজার অবজেক্ট ইউজ করেন, নন স্ট্যাটিক ভার্সন আছে, যেটা আমরা টু স্ট্রিমে দেখলাম। That is why wrapper class comes with lot of static methods. Library class অনেক static method থাকে, কারণ লাইব্রেরি ক্লাসের অনেক ক্লাসই আপনার টুলস বা ইউটিলিটি হিসেবে আমরা ইউজ করি। তো তারা তাদের নিজেদের ফিল্ড ইউজ না করে, তারা অ্যাকচুয়ালি তাদের মেথডগুলো আমার কাজে লাগায়, তখন প্যারামিটারগুলোকে তারা প্রসেস করে। সো প্যারামিটার যদি প্রসেস করে, তার নিজের কোনো ফিল্ডকে যদি ইউজ না করে, then that method should be a static method. কিন্তু আমি যখন মডেল ক্লাস বানাবো, আমার মডেল ক্লাসের মেথডস গুলো মেজরিটি হচ্ছে মডেল ক্লাসের ফিল্ড প্রসেসিং এর জন্য, তখন আমার মেজরিটি মেথডস হবে নন স্ট্যাটিক বা স্ট্যান্ডার্ড মেথড। বাট স্টিল উই মে নিড সাম স্ট্যাটিক মেথড, যেমন ভেরিফাই লগইন। এখন এটা তো আপনাকে কনটেক্সট অ্যানালাইসিস করে, এখন এই ডিসিশনটা কোথা থেকে নেবেন? এই ডিসিশনটা নিতে হবে ক্লাস ডায়াগ্রাম বানানোর সময়। তাহলে আপনি যদি ক্লাস ডায়াগ্রামে এই সিদ্ধান্তগুলো দিয়ে রাখেন, প্রোগ্রামারের কোনো কাজই নাই, ওর কাজ খালি করবে, ইকুইভ্যালেন্ট করবে, ওকে কোনো মাথা ঘামাইতে হবে না। প্রোগ্রামার নিড নট টু থিংক যে এই মেথডটা স্ট্যাটিক হবে না নন স্ট্যাটিক হবে, এই মেথডের প্যারামিটার কয়টা কি রিটার্ন করবে। প্রোগ্রামার নিড নট টু থিংক এনিথিং, প্রোগ্রামার জাস্ট এ ট্রান্সলেটর, সে ক্লাস ডায়াগ্রামটাকে কোডে কনভার্ট করতেছে, দ্যাটস ইট। দ্যাট ইজ ওয়াই ক্লাস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লাস ডায়াগ্রাম ভালো করতে হলে ইউ নিড টু আইডেন্টিফাই দ্য ক্লাসেস প্রপারলি। তার জন্য সিআরএ রিপোর্ট শুড বি ইলাবোরেটেড, একটা আরেকটার সাথে মেথড চেইনিং এর মতো মাইলস্টোন চেইন। ওকে, আমরা এখানে মাইলস্টোন গুলো চেইন। ওকে, সো prepare CRA report dot prepare class diagram dot prepare UI design dot implement class। এখন এই prepare CRA report যদি ঠিক মতো না হয়, না রিটার্ন করবে, চেইন আর হবে না। ওকে, তো প্রিপেয়ার ক্লাস ডায়াগ্রাম আর হবে না, হইলেও সেটা বোঝা মিলিয়ে যাওয়া কিছুই হবে। ওকে, আমরা এটা করে ফেললাম স্ট্যাটিক মেথড
স্ট্যাটিক ফিল্ড করে ফেললাম অ্যান্ড স্ট্যাটিক মেথডও করে ফেললাম। তাহলে সেটা আমরা দেখবো, যেহেতু সময় আছে আমরা তাহলে অ্যাপ্লিকেশন ক্লাসটা কিভাবে কাজ করে ওটা একটু দেখি। ওকে, এটাও ইম্পর্টেন্ট। ওইটা না বুঝলে আমরা ফিন সুইচিং এ করতে পারবো। ওকে, তো তাহলে আন্ডারস্ট্যান্ডিং হাউ অ্যাপ্লিকেশন ক্লাস ওয়ার্ক, কোথায় এটা নেভিগেট করে একটা থেকে আরেকটাতে যাওয়া, এটা তো খুব ইনটিউটিভ ব্যাপার, এটা তো করতেই হবে। আপনার কোর্স প্রজেক্টে কয়টা এক্সেপশন থাকবে, কয়টা থাকবে বলেন? ডিপেন্ডস, একটা বলপার্ক নাম্বার বলেন, 10টা 5টা কোর্স প্রজেক্ট। হ্যাঁ, কয়টা সেটা কয়টা হতে পারে? আপনার ইউজার কয়টা? 8 ইউজার্স, 8টা ড্যাশবোর্ড, 8টা ইউজারের 8টা এফএক্সএমএল, তো 8টা ড্যাশবোর্ডই লাগবে। আবার প্রত্যেকটা ইউজারের গোল কয়টা? গোল কয়টা? না, একটা ইউজারের গোল কয়টা? একটা গোলের জন্য একটা এফএক্সএমএল লাগবে। এভরি গোল ইজ এ ডিফারেন্ট টাস্ক, সো ইউ নিড এ ডিফারেন্ট এফএক্সএমএল। তাহলে 64টা গোলে 64টা এফএক্সএমএল, 8টা ড্যাশবোর্ড 74, একটা লগইন 75, ফরগট পাসওয়ার্ড 76, সাইন আপ যদি অ্যালাউ হয় 77। কিছু কিছু বলে মাল্টি এফএক্সএমএল থাকতে পারে, ওই যে সেভ এন্ড নেক্সট, সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। তখন আপনি মাল্টিপল, যদি অনেক বড় হয় তখন ওই যে ভাগ ভাগ করে সেভ। সো সাম গোল মে নিড মাল্টিপল এফএক্সএমএল। তাই আপনার 70 to 100 এই রেঞ্জের মধ্যে নাম্বার অফ এফএক্সএমএল থাকে, ততগুলো কন্ট্রোলার। আর ধরেন 30টা মডেল ক্লাস, তাহলে আপনাকে 100টা ক্লাস লিখতে হবে 4 জন মিলে। 8টা ইউজার ক্লাস আর ধরেন 10-15টা মডেল ক্লাস। হ্যাঁ, ওই যে 70টা এফএক্সএমএল এর 70টা কন্ট্রোলার ক্লাস, তাহলে মোটামুটি গড়ে 100টার মতো ক্লাস। এতগুলো এফএক্সএমএল যেহেতু থাকবে, আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশনে তো প্রচুর অনেকগুলো ওয়েব পেজ, আইআরএস এ তো অনেক ওয়েব পেজ। আমি ফ্যাকাল্টি হিসেবে যখন লগইন করতেছি, ওখানে গিয়ে আমি 50টা কাজ করতে পারি, 50টা ডিফারেন্ট পেজ আছে। আপনি স্টুডেন্ট হিসেবে লগইন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে আপনি 40টা কাজ করতে, 40টা পেজ আছে। তাহলে একটা বিগ অ্যাপ্লিকেশনে শত শত পেজ থাকবে, তা আপনার শত শত এফএক্সএমএল থাকতে পারে। ফাইল সিস্টেম তো ফর অ্যাপ্লিকেশন ডেটা, হুইচ ইজ ইওর মডেল ক্লাস অবজেক্টস, সেটা আপনি ডাটাবেসে রাখবেন। আমাদের ডাটাবেস নাই, আমরা বাইনারি ফাইলে রাখবো। না, ও ওটা তো আপনি যে মানে প্রজেক্টের ফাইলের কথা বলছেন, ডট জাভা। হ্যাঁ, আপনারা প্যাকেজ করবেন। এখন আইডিয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে কখনো ডেভেলপারের নামে প্যাকেজ হয় না। ওখানে প্যাকেজগুলো হয় আমার প্রজেক্টে 200টা ক্লাসগুলোর ক্যাটাগরি অনুযায়ী প্যাকেজ তৈরি করা হয়। কিন্তু আপনি তো সিএসসি 213 কোর্সের জন্য প্রজেক্ট বানাচ্ছেন, আপনার জন্য সুবিধা হবে আপনার আইডি দিয়ে প্যাকেজ বানাবেন। তাহলে যার ফাইল তার প্যাকেজে থাকবে, একজনেরটা আরেকজন ভুলে মুছে ফেলবে। ওরা করেন সেটাই হওয়া উচিত। এফএক্সএমএল তো মানে এইটা না, ঠিক আছে, এটা এখন আপনি যে রিসোর্স ফোল্ডারের মধ্যে আপনি প্যাকেজ বানাতে পারেন, সেখানে এফএক্সএমএল গুলোকে আলাদা আলাদা প্যাকেজে রাখতে পারেন। হ্যাঁ, পাবে না, কারণ হলো আপনি যে মডিউল ইনফোটা ওইখানে আপডেট করতে হবে। ঠিক আছে, এটা করা যাবে, এখানে এখন মাথা ঘামানোর দরকার নাই, এখন আমরা আগাই। তাহলে আমরা দেখি যে অ্যাপ্লিকেশন ক্লাস কিভাবে কাজ করে। সো লেটস সি। তাহলে দিস ইজ আওয়ার অ্যাপ্লিকেশন ক্লাস। হোয়াট উই হ্যাভ ইন অ্যাপ্লিকেশন ক্লাস। এখন ধরেন আমরা যদি এই কোডটাকে নোটপ্যাডে এনে একটু অ্যানালাইসিস করার, ওকে,
So what is happening? আমরা জানি main method is the starting method. সমস্ত ল্যাঙ্গুয়েজে মেইন মেথড ইউজ করতে হয়, এখানে মেইন হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। তাহলে যখন অ্যাপ্লিকেশনটা রান হবে তখন আমার এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে? মেইন মেথড থেকে। মেইন মেথডে গিয়ে আমরা কি বলছি দেখেন, we are calling launch who is the client? হ্যাঁ, starting আমি জানি, বলেন। আপনি বলতেছেন মেইন মেথডে গিয়ে আপনি একটা মেথড করতেছেন লঞ্চ, who is the client? This implicit। তাইলে এটা কোন ক্লাসের মেথড? দিস কোন ক্লাসের? দিস কাকে রিপ্রেজেন্ট করে? না, আপনার এই ক্লাস মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের একটা ইনস্ট্যান্স। তাইলে এই মেইন অ্যাপ্লিকেশন ক্লাসেরই একটা মেথড হচ্ছে লঞ্চ। কিন্তু এরকম কোনো মেথড কি আছে? কিন্তু আপনি বলছেন এটা ক্লাসেরই মেথড কারণ ইমপ্লিসিট ক্লায়েন্ট, কিন্তু সেটা তো চোখে দেখা যাচ্ছে না। তাইলে কেমনে হবে? এই মেথডটা আপনি ইনহেরিট করেছেন, এই যে এই অ্যাপ্লিকেশন ক্লাস থেকে ইনহেরিট করেছেন। আমরা বলেছিলাম না যে ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক দেখাইতে হয়? গতদিন বলি নাই যে আপনি যদি একটা ক্লাস হন আর আপনার দাদা যদি একটা ক্লাস হয়, সম্পর্ক কি? ইনহেরিটেন্স মানে কি? হ্যাঁ, তার মানে এই লঞ্চ মেথডটা সে এই অ্যাপ্লিকেশন ক্লাস থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সো নাও এটা এই ক্লাসের মেথড, কোডে নাই কারণ এটা এই ক্লাসের কোডে আছে। ওকে, কারণ যে ইনহেরিটেড হয়ে যে আসছে সে আমারই এক্সটেনশন। ইউ আর এক্সটেনশন অফ ইউর প্যারেন্ট। সো আমি যদি ফ্যাকাল্টি ক্লাস হই, আমার ফিল্ড কি হতে পারে? নাও ইউ আর অলসো ইউজার ইন আইএস, আই এম অলসো ইউজার অফ আইএস। আমরা দুজনই আইএস, আরো আছে অ্যাকাউন্টেন্ট আছে, আরো অনেক আছে। আপনার ফিল্ড ডিফারেন্ট, আমার ফিল্ড ডিফারেন্ট, বাট কিছু তো কমন ফিল্ড আছে, যেমন আইডি, পাসওয়ার্ড, নেম, অ্যাড্রেস, ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কমন ফিল্ড না? ইরেসপেক্টিভ যে আপনি স্টুডেন্ট না আমি ফ্যাকাল্টি, ডাজন্ট ম্যাটার, সবারই এই ফিল্ড আছে। বাট শুধু এই ফিল্ডগুলো থাকলে হবে না, আমার তো আরো ফিল্ড দরকার, যেমন আমার ডেজিগনেশন, স্যালারি, পাবলিকেশন ডিটেইলস। আপনার আরো ফিল্ড দরকার, যেমন সিজিপিএ, মেজর, মাইনর, রাইট? তো তখন তাইলে কি হবে? কমন ফিল্ডগুলো আমিও ডিক্লেয়ার করলাম, আপনিও ডিক্লেয়ার করলেন, সেটা না করে আমরা দুজনেই ইউজার ক্লাস থেকে ইনহেরিট করতে পারি। সো আমি বলতে পারি যে I want to inherit those common fields and methods from user class and I am adding the extra designation. Now student class is saying I am also inheriting the fields and methods from user class and I am adding extra major, minor, okay, grades, pay bill, এসব। তো লঞ্চ ক্লাসটা এই অ্যাপ্লিকেশন ক্লাসের মেথড, কিন্তু রান টাইম আমরা কি দেখি? আমরা দেখি যে স্টার্ট মেথড এক্সিকিউট হচ্ছে। না হলে লোড হয় কিভাবে? কারণ আপনি এফএক্সএমএল লোডার লোড এটা তো আপনি কল করছেন এই স্টার্ট মেথডে, আপনি সিন বানাইছেন স্টার্ট মেথডে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রান রিয়েল টাইম অ্যাকচুয়ালি ভিজুয়াল আমরা দেখতে স্টার্ট মেথড এক্সিকিউট হচ্ছে, কিন্তু আমি তো স্টার্ট মেথড কল করতেছি না, আমি তো লঞ্চ মেথড কল করতেছি। তাহলে স্টার্ট মেথড কিভাবে এক্সিকিউট হয়? এইটা বুঝতে হলে, মানে এটার ইন্টারনাল ওয়ার্কিং মেকানিজম বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ থ্রেড। ওকে, থ্রেড। নাও থ্রেডের বাংলা হলো সুতা, কিন্তু এইখানে অপারেটিং সিস্টেমের কনটেক্সটে থ্রেড মানে সুতা না। থ্রেড হচ্ছে, তার আগে বলেন যে প্রসেস। এই ওয়ার্ডটা জানেন? প্রসেস, ওএসএনটি, প্রসেস, অপারেটিং সিস্টেম এন্টিটি প্রসেস। এটা জানেন কি? এটা হচ্ছে রান টাইম ইনস্ট্যান্স অফ ইউর অ্যাপ্লিকেশন or background service. Now, a software can have an interface, user interface. If a software has a user interface, we call it application.
If software do not have user interface, we call it service. দুটোই সফটওয়্যার। ওকে, তাই আপনার ডিভাইস ডায়াগ্রামের কোনো কি ইন্টারফেস আছে? সো দ্যাটস নট অ্যান অ্যাপ্লিকেশন। ওকে, তো তাহলে আপনার এই কম্পিউটারে আপনাকে যদি আমি এখন দেখাই টাস্ক ম্যানেজার, আমার এই ল্যাপটপটাতে এই মুহূর্তে 9টা অ্যাপ্লিকেশন আর 98টা সার্ভিস রান করতেছে। তাহলে 98 আর 99 আর 9 কত হয়? এই যে এটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, কারণ নাম্বার অফ সার্ভিস সে প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ইউজ করতেছে, স্টপ করতেছে। তাহলে এই যে 110টার মতো প্রসেস ইজ রানিং। So the process is the runtime instance of your software. Runtime instance. আপনি তো পিস অফ কোড লোড করে একটা exe ফাইল কপি করে রেখে দিলেই রান হবে। আপনি যখন ডাবল ক্লিক করেন ক্যালকুলেটর আইকনে, ক্যালকুলেটরের কোড তো মানে সফটওয়্যার তো ইনস্টল করা আছে, কিন্তু আপনি যখন ডাবল ক্লিক করেন তখন একটা ক্যালকুলেটরের জন্য একটা প্রসেস ক্রিয়েট করা হবে। So process is the runtime instance of the application. Now what is thread? Thread হচ্ছে execution unit within the process. Now what is execution unit? It's nothing but a method body. What gets executed? A method body or function body. তাহলে thread represents a particular function or method. তাহলে একটা thread যখন রিসোর্স পায়, এখন আপনার থ্রেড কখন রিসোর্স, এখন একটা প্রসেসে একটা থ্রেড থাকতে পারে, একটা প্রসেসে মাল্টি থ্রেডও থাকতে পারে। লিগ্যাসি সফটওয়্যার যেগুলো পুরনো, দে আর অল সিঙ্গল থ্রেড অ্যাপ্লিকেশন, যেমন নোটপ্যাড। নোটপ্যাডে একটাই থ্রেড। এখন থ্রেড আমি বলছি এক্সিকিউশন ইউনিট, তাহলে মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশনের সুবিধা কি বলা তো দেখি। একটা অ্যাপ্লিকেশনে যদি একটা অ্যাপ্লিকেশন রান টাইমে যদি তার প্রসেসে মাল্টিপল থ্রেড থাকে, এটা সুবিধা হলো যে ইউ ক্যান অ্যাসাইন মাল্টিপল কোর টু মাল্টিপল থ্রেডস ফর সাইমultaneous execution. So your application will be faster, smoother, buttery. আর যদি সিঙ্গেল থ্রেডেই আপনি অনেক কাজ করেন তখন তো একটাই এক্সিকিউশন ইউনিট, তখন আপনার অ্যাপ্লিকেশন আটকে আটকে যাবে, স্লো হবে ইত্যাদি। তাহলে মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন হ্যাজ অ্যান অ্যাডভান্টেজ অফ ফাস্ট প্রসেসিং। So video games has to be multi-threaded. Too much rendering হচ্ছে, too much calculation ওখানে হচ্ছে, image processing, real time. আপনি ফাইট করতেছেন, প্রত্যেকটা পিক্সেল চেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা পিক্সেলকে রি-রেন্ডার করতে হচ্ছে। So lot of processing. একটা থ্রেড দিয়ে আপনি গেম মুভি করবেন না। অনেক গেমে বলাই থাকে এত করে জিপিইউ না হলে এই গেম ইনস্টল করে লাভ নাই, বলা লাগে না? তাহলে আপনি 160 হার্টজ রিফ্রেশ রেটে, আবার কত এপিএস গেমার কে আছে এখানে? গেমার কত এপিএস এ খেলে? 90। আর 90 এপিএস মানে বুঝেন 90 ফ্রেমস পার সেকেন্ড। তাহলে আপনার ওই মুভমেন্টটা 90 টাইমস চেঞ্জ হবে পার সেকেন্ড, আবার রিফ্রেশ রেট 120 হার্টজ ওলেড স্ক্রিন। তাহলে আপনার এখানে হিউজ কম্পিউটেশন। এটা আপনি হান্ড্রেডস অফ কোর্স অফ বা টেন্স অফ কোর্স অফ জিপিইউ ছাড়া আপনি এটা করতেই পারবেন না। প্যারালাল কম্পিউটেশন না, এগেইন প্যারালাল কম্পিউটেশন ইজ কামিং হিয়ার। ওকে, তাহলে মাল্টি থ্রেডিং ইজ ইম্পর্টেন্ট। এখন খেয়াল করেন, আপনার কোশ্চেনটা নিব তার আগে আমি এটা শেষ করি। এই বাটনটা যদি ক্লিক করি আমরা কি ঘটবে? আচ্ছা, কিন্তু আমার এই বাটনের যে কাজ, এটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, মানে নট ইভেন মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ড লেভেল হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ এই অনেকশনে যে টাস্ক কোডটা আমি লিখছি এটা খুব সিম্পল একটা কোড। আমার যে প্রসেসর, এটার জন্য এটা কোনো কাজই না। কারণ আমার প্রসেসর যদি এখন 3.5 গিগাহার্টজ হয়, এটার মানে কি? এটা যদি হ্যাঁ এটার মানে কি? 3.5 গিগাহার্টজ মানে কি? গিগা মানে বিলিয়ন, মেগা মানে মিলিয়ন, কিলো মানে 1000, মানে বাইনারি হিসাব। তো
3.5 gigahertz মানে 3.5 বিলিয়ন টিক্স পার সেকেন্ড ওর ক্লক স্পিড হচ্ছে এটা। হ্যাঁ, এখন কতগুলো তাহলে সে ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে পারবে? এখন কিছু কিছু ফ্লোটিং পয়েন্ট অপারেশন সিম্পল, তার জন্য একটা টিক দরকার। কোন ফ্লোটিং পয়েন্ট অপারেশন কমপ্লেক্স, ওর জন্য 3টা টিক দরকার। তাইলে আপনার ক্লক স্পিড যদি 3.5 গিগাহার্টজ হয়, তাহলে ধরে নেওয়া যায় যে যদি গড়ে 2 বা 3 টিক্স দরকার হয়, তাহলে আমরা বলতে পারি যে 1 বিলিয়ন ফ্লপস, 1 বিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড ফ্লপস বলে। তাহলে 1 বিলিয়ন অপারেশন এই ইনস্ট্রাকশনস এক্সিকিউট করতে পারে এই প্রসেসর ইন এ সেকেন্ড। কিন্তু যদি কোর একটা থাকে তাহলে তো লাভ নাই। ক্লক স্পিড আছে কিন্তু কোর একটা, তাহলে এট এ টাইম একটা থ্রেড এই কোডটা ইউজ করতে পারবে। তাহলে বাকি থ্রেড যারা লাইনে আছে তারা কি হবে? অপারেটিং সিস্টেম তাদেরকে কিউতে রাখবে, তখন সে টাইম শেয়ারিং মাল্টিপ্লেক্সিং করবে থ্রেডগুলোর মধ্যে। কোড তো একটাই। আর এটা কিন্তু স্ট্যান্ডার্ড কিউ না, এটা প্রায়োরিটি কিউ। কারণ আপনি কিউতে থাকতে থাকতে থ্রেডের আবার প্রায়োরিটি চেঞ্জ হয়। আপনি যখন একটা ইন্টারাপ্ট ইস্যু করবেন, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, ওটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। অল কন্ট্রোল ডিলিট দিলেই টাস্ক ম্যানেজার চলে আসে। যে থ্রেড ইউজ করতে থাকবে ওটাকে হল্টে দিয়া ওই টাস্ক ম্যানেজারকে তখন সে থ্রেড প্রস্তুত সাইকেল দিয়ে দিবে। তো তাহলে প্রায়োরিটি কিউ ইজ নট ফাস্ট ইন ফাস্ট আউট, স্ট্যান্ডার্ড কিউ ইজ ফাস্ট ইন ফাস্ট আউট। প্রায়োরিটি কিউ the highest priority is the fast out, আর হাইয়েস্ট প্রায়োরিটি যদি মাল্টিপল থাকে ওইখানে আবার কিউইং করে, ওই টুকরোর মধ্যে আবার ফিট করবে। তো তাহলে আমার এটা খুব সিম্পল টাস্ক, কাজে আমি এইটা ক্লিক করে আমি আবার এটাকে নড়াইতে পারি, মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি, এগুলো করতে পারি। কিন্তু মনে করেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা সলভ করছেন আপনারা? করেন নাই? ম্যাথ করেন নাই? কোন করতে হবে? আচ্ছা, এই আইইউবিতে না করলেন, এ লেভেল এইচএসসি তে করেন নাই? লিনিয়ার ইকুয়েশন সলভ করেন নাই? তো আপনাকে যদি একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া হয় উইথ 3 unknowns, সো ইউ হ্যাভ 3 ইকুয়েশনস, 3 ভেরিয়েবলস। এটা সলভ করতে আপনার কতক্ষণ লাগবে? 3টা unknown যদি থাকে এবং অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে 3/4। একটা 3/4 ম্যাট্রিক্সকে সলভ করে x y z এর মান বের করা হয়, আপনি ট্রায়াঙ্গুলার জিরো করে নিতে পারেন, বিভিন্ন মেথড আছে, গস সিডাল, গস এলিমিনেশন, তাই না, এলইউ ডিকম্পোজিশন, বিভিন্ন মেথড আপনি করতে পারেন। তাহলে 5-7 মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। যদি বলা হয় যে 5টা unknown, তাহলে 5টা ইকুয়েশন, ইচ ইকুয়েশন হ্যাজ 5 ভেরিয়েবল, তখন কত সময় লাগবে আপনার? যেমন at least 20 মিনিটে যদি লাকি হন পারবেন। ওকে, যদি 100 ভেরিয়েবলস, তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হবে 100/101। Can you solve it manually? If it is million variables, now real world application has million variables of system of linear equations. যেমন বঙ্গোপসাগরে 500 স্কয়ার কিলোমিটার এখন বাংলাদেশের মেরিটাইম বর্ডার। It is expected that there are natural resource, মানে তেল গ্যাস। এখন এটা যদি শেভরনকে বাংলাদেশ গভর্নমেন্ট কন্ট্রাক্ট দেয় যে তুমি এটা এক্সপ্লোর করো, আমার এক্সপ্লোর করার পয়সা বা টেকনোলজি নাই, তুমি এক্সপ্লোর করো, ইফ ফাউন্ড উইল শেয়ার দ্য রিসোর্স, তাহলে এরকম একটা এগ্রিমেন্ট থাকতে পারে। এখন শেভরন এই 550 স্কয়ার কিলোমিটার কোথায় রিক বসাবে, কোথায় সে অ্যাটেম্প্ট নেবে, দেখি পাই কিনা। আপনাকে তো এই 2-4 কিলোমিটার ড্রিল করলে গিয়ে না আপনি পাবেন, যদি থাকে। তাহলে আপনাকে তো একটা অ্যান্টিসিপেট করে ড্রিলটা করতে হবে, বেসড অন হোয়াট? তখন আপনি সি থেকে স্যাম্পল কালেক্ট করবেন। ওকে, বিভিন্ন রকম এই সি বেড থেকে শুরু করে ইনহ্যাবিটেড ইনফরমেশন, দোজ উইল বি দ্য আননোনস। তো তাহলে এই ধরনের সিস্টেম যদি আপনি ওয়েদার ফোরকাস্টিং, তাই না, নিউক্লিয়ার সিমুলেশন, স্যাটেলাইট ট্র্যাজেক্টরি, মিসাইল ট্র্যাজেক্টরি, তাহলে এগুলোর জন্য আপনার হিউজ কম্পিটিশন দরকার। এগুলো কি প্রত্যেকটা একটা ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা হচ্ছে?
হচ্ছে। এখন কথা হলো যে আমি যদি এই বাটনটা ক্লিক করলে একটা 20 আননোনের একটা সিস্টেম অফ লিনিয়ার রিগ্রেশন সলভ করি, তাহলে কিন্তু এই বাটনটা আর কিন্তু 1 সেকেন্ডে কাজ করতে পারবে না। ইট উইল টেক মোর দ্যান সেকেন্ডস। এটা বেশ কিছু সেকেন্ড সে ইউজ করবে। তাহলে এই যে আমি যে এখন ক্লিক করছি, এই সেই করছি, মিনিমাইজ করছি, মাইক্রো সেকেন্ড হতে বলে আমি মনে করছি খুব স্মুথ। কিন্তু এই শোনেন, এই যে কথা বলেন কেন? না শুনলে চলে যাবে, অ্যাটেন্ডেন্স শেষ। তাইলে আমি যদি এখন যদি এখানে আমার একটা বড় সিস্টেম অফ লিনিয়ার রিগ্রেশন সলভ করি, যেটা আমার হয়তো 10 সেকেন্ডস নেবে, একটা ক্রেডিট যদি হয় 10 সেকেন্ডের জন্য আমার এটা নন রেসপন্সিবল। আমরা নতুন ক্লিক করলে কিছু হবে, মিনিমাইজ করলে মিনিমাইজ হবে না, ম্যাক্সিমাইজ করলে ম্যাক্সিমাইজ হবে না, অন্য বাটনে ক্লিক করলে কিছু হবে না, কারণ এই বাটনের আমার এখন কিছু হয় না, আমার ক্রেডিট তো একটা। বুঝতে পারছেন? তাহলে আপনার যদি একটা সিগনিফিকেন্ট কম্পিটিশন থাকে in a event handler method, then your UI can freeze non-responsive due to non-availability of the processing code. এই জন্য FXML application is multi-threaded application. তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে একটা প্রাইমারি থ্রেড থাকে, যেটা হচ্ছে থ্রেড 0। আর এখন বলেন তো আমরা একটা টাস্ক ম্যানেজারটা একটু দেখেন সবাই। ফায়ারফক্স একটা অ্যাপ্লিকেশন না, এটা একটা প্রসেসিং চলতেছে, আর এটা কি সিঙ্গেল থ্রেডেড না মাল্টি থ্রেডেড? না, এই মুহূর্তে সে 13টা থ্রেড ইউজ করতেছে। ওই যে দেখেন, Google Chrome using 6 threads, IntelliJ itself is using 4 threads, OBS is using 2 threads, okay? Photos use করতেছে 2টা থ্রেড, সিন বিল্ডারের একটা থ্রেড, টাস্ক ম্যানেজারের একটা থ্রেড, উইন্ডোজ এক্সপ্লোরারের 2টা থ্রেড, নোটপ্যাডের একটা থ্রেড। নোটপ্যাড অনেক পুরনো অ্যাপ্লিকেশন, 80s মানে মাইক্রোসফট যখন প্রথম আসে তখনকার। সো তখন মাল্টি থ্রেডিং ছিল না, মাল্টি কোর প্রসেসরই ছিল না, মাল্টি থ্রেডিং করে করবে কি? তো নোটপ্যাড কিন্তু সিঙ্গেল থ্রেড অ্যাপ্লিকেশন। তাহলে আমি যদি 2টা নোটপ্যাড ওপেন করি কি হবে? মাল্টি থ্রেডেড তো না, নোটপ্যাড তো সিঙ্গেল থ্রেডেড। হ্যাঁ, প্রশ্নটা বুঝেন। আমি ফায়ারফক্সে কয়টা ট্যাব আছে এখন? না, নট নেসেসারি 13টা থ্রেড মানে যে 13টা ট্যাব, n নাম্বার অফ ট্যাবের জন্য 10 নাম্বার থ্রেড থাকবে, প্লাস ফায়ারফক্সের আরো ইন্টারনাল কাজ থাকতে পারে, সেগুলোর জন্য তার থ্রেড লাগতে পারে। তার মানে এটা বলা যাবে না 13টা থ্রেড মানে 13টা ট্যাব। তার মানে এখানে কয়টা ট্যাব আছে? তাহলে 4টা ট্যাব, 8টা থ্রেড, 8টা ট্যাব, কিন্তু সে আরো ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে ফায়ারফক্স তার মতো করে, যে সে হয়তো সিঙ্ক করতেছে, তাই না? তারপরে সে হয়তো ফায়ারফক্সের আপডেট নিচ্ছে, ইত্যাদি অনেক কিছু সে করতে পারে। সে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করতেছে প্যারালালি, সো তার অনেকগুলো থ্রেড লাগতে পারে। তো এটা আমরা বলতে পারবো না, এটা ফায়ারফক্সের কোডের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমরা এইটুকু জানি যে এই মুহূর্তে 13টা থ্রেড। আমি যদি একটা ট্যাব বাড়াই তাহলে থ্রেড বাড়ার কথা, তাই না? এখন এখানে যদি আমি এখন তাহলে কয়টা থ্রেড দেখেন? 13টাই, কারণ আমি কিছু লোড করি নাই। কিন্তু আমি যদি এখানে একটা কিছু লোড করি প্রথম আলো, তাহলে তাকে কাজ করতে হবে না? হবে কি না? তাহলে তখন এটা বাড়তে পারে, ডাইনামিক্যালি এটা কমে যায় 14 হয়ে যায়। ঠিক আছে? তো প্রথম আলো লোড করার জন্য তার আরেকটা থ্রেড। কিন্তু আমি যদি নোট আরেকটা খুলি কি হবে? 2টা থ্রেড হবে? 2টা থ্রেড তো হ্যান্ডেল করতে পারবে না সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। তখন কি হবে? তখন আরেকটা প্রসেস তৈরি হবে। Process is the runtime application of the runtime instance of your application. তাহলে আমি যদি এখানে নোটপ্যাড আবার খুলি, তাহলে আমার কয়টা নোটপ্যাড আছে? 2টা। তাহলে টাস্ক ম্যানেজার দেখেন 2টা প্রসেস তৈরি হয়েছে, বিকজ ইট ইজ সিঙ্গেল থ্রেডেড। আমি যদি এখন ট্যাব না খুলে নতুন একটা ফায়ারফক্সের উইন্ডো খুলি, তাহলে কি হবে? নিউ ট্যাব না খুলে যদি নিউ উইন্ডো খুলি, আরেকটা প্রসেস হবে নাকি একই প্রসেসে থ্রেড বাড়বে? একই প্রসেসে থ্রেড বাড়বে। আপনি দেখতেছেন 2টা উইন্ডো, কিন্তু আসলে অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স একটাই।
তো এফএক্সএমএল এর তাহলে আমরা বুঝলাম, এর বেশি বুঝতে গেলে অপারেটিং সিস্টেম কোর্স থেকে বুঝতে হবে এখানে। তাহলে এখন আমরা মেইন মেথড অলরেডি আমার ইউআই নন রেসপন্সিভ না হয়, এই জন্য ইউআই এর জন্য একটা ডেডিকেটেড থ্রেড থাকে আর অন্যান্য কাজের জন্য আলাদা থ্রেড। তো থ্রেডের মালিক, থ্রেডকে রিসোর্স দেওয়ার মালিককে আপনি মেথড লিখতে পারেন, কিন্তু থ্রেড অ্যাসাইন করে কে? অপারেটিং সিস্টেম। থ্রেডের কাস্টোডিয়ান হচ্ছে অপারেটিং সিস্টেম। So main primary thread is requesting operating system launch an additional thread for UI. Okay? And সেই additional thread যখন assign করা হবে রিসোর্স, তখন সেই থ্রেডটা স্টার্ট মেথডকে এক্সিকিউট করবে। তো লঞ্চ মেথডের মধ্যে বলে দেওয়া আছে যে নিউ থ্রেড উইল এক্সিকিউট স্টার্ট মেথড। তাহলে আপনি নিজেও আপনার যে মানে 1.1 এর যে প্রজেক্টগুলো করছেন ডাটা স্ট্রাকচার, আপনি কিন্তু সব সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম লিখছেন, বাট ইউ কুড অলসো রাইট ইউর মাল্টি থ্রেডেড প্রোগ্রাম। আপনি বলতেই পারতেন যে আমার এই গ্রাফ ক্লাস একটা মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন, এইখানে আমার ডিএফএস করবে একটা থ্রেড আর বিএফএস করবে আরেকটা থ্রেড, দুটো থ্রেড সাইমultaneously ডেপ্থ ফার্স্ট সার্চ ব্রেডথ ফার্স্ট সার্চ করতে পারতেন চাইলে। তো জাভাতে থ্রেড লাইব্রেরি আছে, ইম্পোর্ট থ্রেড ক্লাস এবং থ্রেড লাইব্রেরি ক্লাস ইউজ করে জাভাতে আপনি মাল্টি থ্রেডেড প্রোগ্রাম করতে পারেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতে পারেন, নিজের লাইব্রেরি না থাকলে থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে পারেন। তো এফএক্সএমএল হচ্ছে মাল্টি। তো এই কারণে লঞ্চ মেথডের মাধ্যমে আমরা একটা নতুন থ্রেড নিয়ে স্টার্ট মেথড। এখন স্টার্ট মেথড কিভাবে কাজ করে? মঞ্চ নাটক দেখছেন নাকি কেউ আপনারা? কোথায় দেখছেন? সামনাসামনি দেখেন নাই? কোথায় দেখেছেন? শিল্পকলা একাডেমিতে, আইবি অডিটোরিয়ামে মাঝে মাঝে হয়। তাহলে শিল্পকলা একাডেমিতে আপনি যে নাটকটা দেখলেন, কোথায় দেখলেন? না, অডিটোরিয়ামে ঢুকি, কিন্তু নাটকটা মঞ্চস্থ হলো কোথায়? স্টেজের উপরে। তাহলে আপনারও একটা স্টেজ আছে। তাই এখানে স্টেজ হচ্ছে একটা সিমেন্টের পাটাতন, এখানে স্টেজ হচ্ছে আপনার কি? উইন্ডো। আপনার যে উইন্ডোটা আসে ওইটা হচ্ছে আপনার স্টেজ। বিয়ে খাইছেন কে রিসেন্টলি? কেউ গরমের দিন, তাই না? ডিসেম্বরে কে বিয়ে খেয়েছেন? কেউ বিয়ে খান এই বছর? কোথায় কোথায় কোথায়? আজিমপুর কোথায়? হ্যাঁ, কাপাসিয়া। আজিমপুর কাপাসিয়া নাকি? ও গাজীপুর কাপাসিয়া। কাপাসিয়ায় কোথায় বিয়ে খেলেন? বকখোলার কোথায় বিয়ে খেলেন? না না, বলতে দেন। হ্যাঁ, ক্লাবের কোথায় বিয়ে খেলেন? হ্যাঁ, খালার বাড়ির কোথায় বিয়ে খেলেন? এইটাকে বিয়ে দেখা না বলে বিয়ে খাওয়া বলে কেন? খাইতেই যাই মূল বাই প্রোডাক্ট হিসাবে বড় করে দেখে আসি, মূল উদ্দেশ্য খাওয়া। তো কোথায় খেলেন? চেয়ারে খান নাই, চেয়ারে বসছেন। কোথায় খেলেন? ওই কাঠের টেবিলে, গোল কাঠের টেবিলে ডেকোরেটর বসায় না? এখন এই কাঠের টেবিলটাই হচ্ছে আপনার স্টেজ। কিন্তু আসলে কি আপনি কাঠের টেবিলে খান? এই যে আপনার খাসির রেজালার বাটি, কাচির বোল, বোরহানির জগ, দইয়ের কাপ, এগুলো কি? এগুলো হচ্ছে টেক্সটিল, রেডিও বাটন, কম্বো বক্স। ওকে, ঠিক আছে? মানে আপনার উইন্ডো যদি স্টেজ হয়, কাঠের টেবিল যদি আপনার স্টেজ হয়, তাহলে এগুলো হচ্ছে আপনার এই সমস্ত থালাবাটি। এখন আপনি যে খেতে বসছেন, এই থালাবাটিগুলো রাখছে কিসের উপরে? টেবিলের উপরে? হয় নাই। না, টেবিলটাই স্টেজ, কিন্তু টেবিলের
সাদা কালারের একটা কাপড়ের উপরে, তাইলে সরাসরি টেবিলের উপরে খাবার রাখে না, সরাসরি শিল্পকলা একাডেমির ওই যে সিমেন্টের পাটাতনে কিন্তু নাটকটা হয় না। নাটকটা হয় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, প্রপস থাকে, যেটা একটা ড্রয়িং রুম বা এটা একটা অফিস রুম বা এটা একটা ক্লাব ঘর। তাহলে অ্যাকচুয়াল অ্যাকশনটা হচ্ছে সিনে। আপনি একটা সিন তৈরি করেন, ওই সাদা টেবিলগুলো হচ্ছে আপনার সিন, ঠিক আছে? বা আপনার ওই স্টেজে যে একটা ড্রয়িং রুমের এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, পার্টেক্স দিয়ে চেয়ার টেবিল বসায়, দ্যাট ইজ দ্য সিন। তো নাটক হয়ে গেল, অফিসের সিন, হাজবেন্ড বাড়ি আসলো, এখন জামাই বউ ঝগড়া দেখাবে, তাহলে পর্দা টেনে 5 মিনিট বিরতিতে দেখা গেল বেডরুমের সিন, তাহলে সিন চেঞ্জ হচ্ছে, তাহলে আপনার সিন হচ্ছে এফএক্সএম। তাহলে আপনি টেবিলে কিছু বসাচ্ছেন না, আপনি বসাচ্ছেন কাপড়ের উপরে। আপনি উইন্ডোতে কিছুই বসান না, বসান এফএক্সএম। এফএক্সএমটা উইন্ডোতে চলে আসে অ্যাজ এ সিন। এখন আমরা ফান করে বললেও জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এইভাবে বলা, গল্পের মতো করে, যাতে আমাদের বুঝতে প্রবলেম না হয়। তাহলে এটা বোঝা গেল? এখন আপনি যখন প্লে করেন, আপনি কি কোনো স্টেজ নিউ করেন না একটা ডিফল্ট স্টেজ আছে? So operating system Java virtual machine supply the stage to the start method as parameter. So আপনাকে কোনো stage A is equal to new stage করতে হচ্ছে না। Stage is a class. Everything is a class. যারই অস্তিত্ব আছে সেটাই class. Okay, if not primitive. Okay, if not primitive, if anything has existence and not a primitive, it's a class. তাহলে আপনার এই যে স্টেজ নামে, ছোট হাতের স্টেজ নামে, সে একটা স্টেজ ইনস্ট্যান্স সাপ্লাই দেয়। হু জাভা ভার্চুয়াল মেশিন অ্যাটান্ড, ওটা হচ্ছে আপনার ডিফল্ট উইন্ডো, ওইটাই আমরা ইউজ করে আসছি এতদিন। কিন্তু আপনি যখন ক্লিক করে নতুন একটা উইন্ডোতে খুলবেন, তাহলে আপনাকে নিউ স্টেজ করতে হবে, যদি নতুন একটা উইন্ডো পাশাপাশি আনতে চান। আসে না? একটা ইউজ স্টেজ বলেন যেখানে আপনি ইনিশিয়েট করতেছেন নিউ একটা উইন্ডো। ধরেন আপনি একটা পিডিএফ এর লিংকে ক্লিক করলেন, তাহলে পিডিএফটা আলাদা একটা উইন্ডো করবেন, আসতে পারে। তো তাহলে তখন তো ওটা ডিফল্ট উইন্ডো না, ওটা তো জেভিএম দেয় না, জেভিএম দিচ্ছে প্রথমটা। তো তখন আপনাকে স্টেজ এস ইকুয়াল টু নিউ স্টেজ করতে হবে ওই পরের উইন্ডোর জন্য। তাহলে এই আলোচনাগুলো কেন করতেছে? আমরা এখন নেভিগেশনের দিকে যাচ্ছি, নেভিগেশন করতে গেলে এগুলো লাগবে। ওকে, তাহলে এই স্টার্ট মেথডটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই একই লজিক আমি আমার নেভিগেশনে অ্যাপ্লাই করব। তাহলে আমরা দেখি এটা কিভাবে লোড হয়, একটা এফএক্সএমএল কিভাবে লোড হয়। এখন দেখেন, এফএক্সএমএল লোডার বলে একটা ক্লাস আছে যার কাজ হলো এফএক্সএমএল কে লোড করা। এটা একটা লাইব্রেরি ক্লাস। এই এফএক্সএমএল লোডারকে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, নিউ এফএক্সএমএল লোডার। আর এটা কনস্ট্রাক্টরের প্যারামিটার হচ্ছে URL বা লোকেশন অফ দ্য এফএক্সএমএল ফাইল ইনক্লুডিং পাথ। URL মানে দ্য ফুল পাথ। ওকে, তাহলে এই যে আপনার গেট রিসোর্স, ওকে, ক্লাস নেম ডট ক্লাস ডট গেট রিসোর্স, ওখানে যদি আমি এফএক্সএমএল ফাইলের নামটা শুধু দিয়ে দিই, সে পুরো পাথ বের করে নিয়ে আসবে। তাহলে এই এফএক্সএমএল ফাইলের যে ইউআরএল, ইউনিফাইড রিসোর্স লোকেটর বলে, মানে ফুল পাথ, এইটা আমি কনস্ট্রাক্টরে দিয়েছি। কনস্ট্রাক্টর আমরা স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর আপনি যদি একটা স্ট্রিং দেন, কেন দিচ্ছেন? না, কনস্ট্রাক্টরের কাজ কি? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের কাজ কি? মানে কনস্ট্রাক্ট করে রাখা মানেটা কি? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের কাজ কি? প্যারামিটারটাকে ফিল্ডে অ্যাসাইন করা অ্যাজ ইনিশিয়াল ভ্যালু। তার মানে আমি যখন এই ইউআরএলটা কনস্ট্রাক্টর দিচ্ছি, তার মানে এফএক্সএমএল লোডারে একটা ফিল্ড আছে যেখানে এই ইউআরএলটা স্টোর হবে। নাও আমার ছোট হাতের এফএক্সএমএল লোডার object knows the URL of my FXML file. তাহলে create view
ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার ভিউ ডট এফএক্সএমএল ফাইলটা কোথায় আছে, এই ইউআরএলটা এখন আমার এফএক্সএমএল লোডারের মধ্যে আছে। ওকে, এখানে ক্লাসের নাম অবজেক্টের নাম একই, যেহেতু ছোট হাতের বড় হাতের দিয়ে বুঝাইছে, আপনার কনফিউশন দূর করার জন্য আমি বললাম যে মাই এফএক্সএমএল। ওকে, তাহলে মাই এফএক্সএমএল লোডার অবজেক্ট এখন জানে যে আমার এফএক্সএমএল ফাইলের ইউআরএলটা কি, তাহলে লোকেশনও জানে। এখন আমার কাজ হলো মাই এফএক্সএমএল লোডার যেহেতু তার ফিল্ডের মধ্যে লোকেশন আছে, সে এখন লোড মেথড ওই লোকেশনটাকে ইউজ করে লোড মেথড লোড করবে। লোড মেথড কি রিটার্ন করে? লোড মেথড যেটা রিটার্ন করে সেটা আমরা সিনের কনস্ট্রাক্টরে দিয়ে দিচ্ছি। লোড মেথড রিটার্ন করে প্যারেন্ট অফ দ্য এফএক্সএমএল। সো লোড মেথড অলরেডি জানে ইউআরএলটা কোথায়। So load method now will use that URL, locate that XML file, open that XML file, analyze it, and it will return the parent node of that XML file. তাহলে load method রিটার্নটাই হচ্ছে parent. ওকে, আপনি যদি দেখেন একটা লাইব্রেরি ক্লাসের কোড আপনি দেখতে পারেন, যেমন load method যদি এখানে আসেন, এই দেখেন রিটার্ন টাইপ কি, রিটার্ন টাইপ কি দেখেন, parent, public parent load। কিন্তু প্যারেন্ট আবার জেনেরিক, এই জন্য জেনেরিক আছে, ঠিক আছে, যাই হোক। তাহলে প্যারেন্ট কি, আপনার এটা প্যারেন্ট কি? নো, আপনার এটা প্যারেন্ট হচ্ছে যেটা সবার নিচে আছে সেটাই প্যারেন্ট। তাহলে টিপিক্যালি প্যারেন্ট ইজ এ লেআউট। তাহলে আমার ক্ষেত্রে এটা অ্যাঙ্কর প্যান, ভিবক্স হতে পারে, বর্ডার প্যান হতে পারে, অনেক কিছু হতে পারে। তাইলে এফএক্সএমএল লোডারের লোড মেথড কি করবে, আমার এই এফএক্সএমএল ফাইলের ইউআরএল ইউজ করে ফাইলটাকে লোকেট করে তার প্যারেন্ট রিটার্ন করবে। সিনের কনস্ট্রাক্টরে আমি একটা অ্যাঙ্কর প্যান দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো এই যে স্টেজ আমি রিসিভ করছি, এই সেট সিনে সিন দিয়ে দিলে শো করলেই চলে আসবে। তাহলে এটা বুঝলেন কিনা বলেন, না বুঝলে বসে। এখন আপনি স্টেজের টাইটেল দিতে পারেন, তাহলে এই যে সেট টাইটেল হ্যালো, তাহলে এখানে হ্যালো আসবে উইন্ডোর এখানে, না দিলে খালি থাকবে, এটা অপশনাল। সেট টাইটেল সেট হেডার, এইটাই। এখন আপনাকে আমি আলোচনা না করে বলতে পারতাম এটা কপি পেস্ট করেন, তাহলে আপনি মুখস্থ করতেন না বুঝে, কাজ হয়তো হইতো, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং। নিউ সিন তো করলাম, এই যে নিউ সিন, হ্যাঁ, তো সিন ওই যে এক এফএক্সএমএল থেকে আরেক এফএক্সএমএল যখন যাব, সেটাকে একটা কমপ্লিট সিন হিসাবে যদি আমি উইন্ডোতে রিপ্লেস করতে চাই বা নতুন একটা উইন্ডোতে আনতে চাই, সিন লাগবে। আপনি বললেন যে আমার এখানে 5টা খাবার টেবিল ডেকোরেটর দিছে, গেস্ট এত বেশি যে 5টা তো হচ্ছে না, তখন এই টেবিলে এক টেবিলে আপনি বসে আছেন, ওই টেবিল থেকে আপনি ডেকোরেটরে আরেকটা টেবিল লাগান, তাহলে নতুন স্টেজ করতে হবে। কিন্তু প্রথম ব্যাচ উঠে যাওয়ার পরে সেকেন্ড ব্যাচ যখন বসবে, পুরো পর্দাটা রিপ্লেস করে দিবে, কারণ ওখানে হলুদ মরিচ এগুলো পড়ছে, তো তখন স্টেজ নতুন হবে না, কিন্তু সিনটা চেঞ্জ হবে, নতুন একটা সিন হবে। তাহলে আপনার নিউ সিন লাগবে, সেটা কারেন্ট স্টেজেও হতে পারে, নিউ স্টেজেও হতে পারে। হ্যাঁ, না একটা উইন্ডোতে দুইটা, একটা ওয়েব পেজে একটা ব্রাউজ, একটা ট্যাবে কি আপনি দুইটা ওয়েব পেজ রাখতে পারবেন? ক্লিক করলে তো আরেকটা চলে যাবে, রিপ্লেস হবে। আপনি এখন আপনি আইরাসের আমি ঢুকে আমি যদি এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাই, তাহলে কি অ্যাটেন্ডেন্স থাকবে না? দুটো তো আলাদা পেজ। এটা আপনার ইচ্ছা, আপনি যদি পাশাপাশি দুইটাই রাখতে চান দুইটা উইন্ডোতে, তাহলে নতুন স্টেজ আনবেন। আর যদি কারেন্ট ভিউটাকে রিপ্লেস করতে চান একই উইন্ডোতে, তাহলে সেম স্টেজ থাকবে, সিনটা চেঞ্জ হবে। সেটা তো আপনি দেখেন না, দেখবো আমরা দেখলাম যে স্টার্ট মেথড তার এফএক্সএমএল এর সিন কিভাবে হয়, কিন্তু আমি এখন আমার অনেকক্ষণ দিয়ে এই কাজ করব। তাহলে এখন আমি এই যে কাজটা করলাম, এটাকে আমরা মডিফাই করি। হ্যাঁ, কতক্ষণ আছে? 5 মিনিট লাগবে। তাহলে এটা দেখাই দিলে সুবিধা। হ্যাঁ, তাহলে এখন আমি যদি এখানে বলি
আমি যদি এখন এখানে বলি, তাহলে আমি যে টেবিলে লোড করলাম, কি লোড করলাম? প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো, প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো, তাই না? তাহলে এখান থেকে আপনি ধরেন আরেকটা বাটন রাখলেন যে জেনারেট পিডিএফ অফ দ্য আউটপুট। তাহলে এখন পিডিএফ এর কোডটা আমরা এখন করতে পারবো না, আমি একটা পরের স্ক্রিনে গিয়ে বলবো যে দিস ইজ দ্য পিডিএফ। ওকে, আমরা নতুন একটা এফএক্সএমএল বানাবো। তাহলে নিউ এফএক্সএমএল। ওকে, তো তাহলে আমাদের এটা কি ছিল? ফিল্টার্ড আউটপুট। তাহলে ফিল্টার্ড আউটপুট অ্যাজ পিডিএফ ভিউ। ওকে, তাহলে filtered output to PDF view একটা নাম দিল। ওকে, এখানে গিয়ে আমরা বললাম ফিল্টার্ড আউটপুট টু পিডিএফ ভিউতে গিয়ে আমরা বললাম একটা লেভেল দিয়ে বললাম দিস ইজ দ্য পিডিএফ কন্টেন্ট। আবার আসতে সময় নেই, ঠিক আছে? পিডিএফ আসলে আমরা জিনিসটা শেষে করি। তো তাহলে এখানে একটা লেভেল দিয়ে বলে দিই this is the PDF of filtered output. Okay, এটা আমরা বলে দিলাম, মানে এখানে পিডিএফ হিসেবে আসবে, কিন্তু এখন তো আমরা এটা করতে পারছি সিমুলেশন, মানে জাস্ট আপনাকে ফিল দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, এটাকে আমি সেভ করে ফেললাম, আমার কোনো এফএক্স আইডিয়া কিছুই নাই, কারণ যেহেতু আজকে সময় নেই। এখন এইখানে আমি একটা বাটন আনলাম যে জেনারেট পিডিএফ অফ দ্য ফিল্টার আউটপুট। তাহলে একটা বাটন নিয়ে আসবো, বা আপনি বলতে পারেন সেভ ফাইল। ওকে, যে সেভ দ্য ফিল্টার আউটপুট টু এ ফাইল। ওকে, হ্যাঁ, লেটস সেভ filtered output PDF। এই হচ্ছে বাটন। তাহলে বাটনে একটা অন অ্যাকশন লাগবে, তাহলে এখানে বলেন যে সেভ টু PDF অন। শেষ, এখন আমরা সেভ আপডেট কন্ট্রোলার। তাহলে সেভ and then update controller, create new passenger, এটাই আপডেট কন্ট্রোলার। তা আমার এখন কিন্তু একটা আরেকটা অন অ্যাকশন চলে আসছে। ওকে, এই যে কন্ট্রোলার আরেকটা অন অ্যাকশন এখন চলে আসছে। তো এখানে এখন আমি কি করব? এখানে এখন আমার কাজ হলো ওই যে স্টার্ট মেথডের লজিকটা এখানে অ্যাপ্লাই করা। তাহলে স্টার্ট মেথডে কি ছিল? স্টার্ট মেথডে যদি যাই মেন অ্যাপ্লিকেশন, এইটাকে কপি করে নিয়ে আসি। এখন খেয়াল করেন স্টার্ট মেথডে যে স্টেজটা আছে, আমি চাইলে সেই স্টেজেও পিডিএফটা দেখাতে পারি, অথবা পাশাপাশি আরেকটা উইন্ডোতেও পিডিএফটা দেখাতে পারি। সেম স্টেজে আমরা আজকে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো, কুইজের পরে। কুইজ তো 15 মিনিট, আপনার ক্লাস হলো 3 ঘন্টা, আপনার ক্লাস 3 ঘন্টা, কুইজ 15 মিনিট, তা আপনি 2 ঘন্টা 45 মিনিট কি করবেন? 15 মিনিট যদি ব্রেকও ধরে 2.5 ঘন্টা ক্লাস। হ্যাঁ, কি কি ওই যে 15 মিনিট। ঠিক আছে, এই লজিকটা যদি নিয়ে আসি, এটাই আমি এখন আমার কন্ট্রোলারে
Here. হ্যাঁ, এখন দেখেন এখানে স্টেজ তো কোনো প্যারামিটার না, সেম স্টেজে আমরা পরে দেখবো। আমরা নতুন একটা উইন্ডো আনতে চাই, তাহলে নতুন উইন্ডো আনতে কি হবে, আমার একটা স্টেজ বানাইতে হবে। তাহলে স্টেজ, নিউ স্টেজ, নিউ স্টেজ, স্টেজ ইকুয়াল টু নিউ স্টেজ। তাহলে আমার নতুন একটা উইন্ডো রেডি। এখন এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে ফেললাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন নিউ স্টেজ ডট সেট টাইটেল যদি দিতে চান, যে পিডিএফ, ওকে, আউটপুট পিডিএফ খুশি দেন। নিউ স্টেজ ডট সেট সিন, নিউ স্টেজ ডট শো। এখন সিনে আপনি কি দিবেন, সিনে আপনি দিবেন নেক্সট সিন, তাহলে যে আপনি দিবেন নেক্সট সিন। না, আজকে কিছু একটা হয়েছে আমার, এটা এত মানে হ্যাং, মানে কি কোনো একটা ঘটনা ঘটছে যে আমার কোরগুলোকে, এটা যে ম্যালওয়্যার গুলো করে, ম্যালওয়্যার দিলে স্লো হয় কেন, সে কোরগুলো খেয়ে দেয়, মানে সে অপ্রয়োজনে থ্রেড জেনারেট করতে থাকে, কোনো কিছু করে না, কিংবা সে সাসপিশিয়াস কোনো ব্যাকগ্রাউন্ড কাজ করে যেটা আপনি জানেনই না। ওকে, এখন এইখানে আমাকে যেটা করতে হবে, যে এখানে আমার ফাইলের নাম কি হবে, ফিল্টার্ড আউটপুট পিডিএফ ভিউ। স্পেলিং ঠিক আছে? আচ্ছা, এখন এই লোড মেথড আমাকে কেন ঝামেলা করতেছে, fxml লোডার, ধরেন মাই fxml লোডার, তাই ও আচ্ছা, কারণ আছে, কারণ হলো ইন্টারেস্টিং, এই যে এখন জিনিসটা আস্তে আস্তে ডালপালা বিস্তার হবে। আপনি এখানে কি করতেন স্টার্ট মেথডে, এই মেইন অ্যাপ্লিকেশনে এই লোড মেথড কি করতে বলেন তো, ব্যাখ্যা করতে আমি, তা বলেন একজন। fxml লোডার থেকে ইউআরএল নিছে, নিয়ে ওই লোকেশনে গিয়ে fxml ফাইলটা খুঁজে বের করছে, করে ওটাকে ওপেন করছে। ফাইল ওপেন করতে গিয়ে এক্সেপশন হতে পারে। না, ধরেন আপনি ডিভিশন বাই 0, ধরেন a ডিভাইডেড বাই b, এটাতে নরমালি কোনো প্রবলেম হবে না, c ইকুয়াল টু a ডিভাইডেড b, ইটস এ রেগুলার স্টেটমেন্ট, নো ইস্যু। কিন্তু b যদি ডিনোমিনেটর যদি 0 হয়, তাহলে ডিভিশন বাই 0, আর ডিভিশন বাই 0 তো আনডিফাইন্ড। এখন c এর মধ্যে আপনি আনডিফাইন্ড রাখবেন কি করে, তখন একটা এক্সেপশন। নাও ক্যান ইউ অ্যাভয়েড দ্যাট এক্সেপশন, ক্যান ইউ অ্যাভয়েড দিস ডিভিশন বাই 0 in your code? Yes, by optimizing your code. আপনি ডিভিশন পারফর্ম করার আগে চেক করে দেখতে পারেন যে ডিনোমিনেটর 0 কিনা, তাহলে ইফ বি, হ্যাঁ, তাহলে আপনি লুপের মতো ওকে আটকায় ফেলতে পারেন, যে আনলেস দ্য ইনপুট অফ বি ইজ নন জিরো, ওকে লুপে আটকায় দিবেন, যে প্লিজ গিভ এ নন জিরো ইনপুট অফ ডিনোমিনেটর। তাহলে নন জিরো ইনপুট হলে আপনি লুপ থেকে বের হয়ে ডিভিশনটা করবেন। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাভয়েড দ্যাট ডিভিশন বাই 0 এক্সেপশন বা অ্যারিথমেটিক এক্সেপশন বাই অপটিমাইজিং ইউর কোড। তাহলে যে মাধ্যমে পসিবল, কম্পাইলার আপনাকে কিছুই বলবে না। কিন্তু যে সমস্ত এক্সেপশনের উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, হ্যাপেন্স ডিউ টু এক্সটার্নাল ফ্যাক্টর, ইফ হ্যাপেন্স, আপনার কোড অপটিমাইজেশন কাজে আসবে না, তখন তো প্রোগ্রাম ক্র্যাশ করবে। তখন কম্পাইলার বলে
যেহেতু তোমার কোনো কন্ট্রোল নাই কোড অপটিমাইজেশন যেটা অ্যাভয়েড করার কনফার্ম, সো ইউ হ্যান্ডেল দ্যাট এক্সেপশন। এক্সেপশন হ্যান্ডলিং না করলে ক্র্যাশ করবে। তাহলে দেখেন এখানে এই যে সে বলে থ্রোজ আইও এক্সেপশন, তাহলে ফাইল রিড করতে গিয়ে তার আইও রিলেটেড এক্সেপশন হতে পারে, কিন্তু আমরা তো এখানে কিছু করি নাই, করছি? আমার কন্ট্রোলারে তো কোনো এক্সেপশন হ্যান্ডলিং করা হয়নি, এই জন্য সে এটাকে বলতেছে এই যে দেখেন আনহ্যান্ডেলড এক্সেপশন, এখানে আইও এক্সেপশন হতে পারে। লোড করতে গিয়ে দেখা গেল যে ফাইলটা করাপ্ট, বা লোড করতে গিয়ে দেখা গেল যে ফাইল ছিল কিন্তু কেউ একজন ডিলিট করে দিছে ফাইলটা, তখন তো লোড ফেল করবে, এক্সেপশন হবে। তো বলতেছে এটাতে তো তোমার কোড অপটিমাইজেশন হেল্প করতে পারবে না। ফাইল যদি ডিলিট হয়ে যায়, ফাইল যদি করাপ্ট হয়ে যায়, তোমার কোড অপটিমাইজেশন কিভাবে এটা অ্যাভয়েড করবে? পসিবল না। আপনি ইউটিউবে ভিডিও ডাউনলোড করতেছেন, এখন এই আপনার ওয়াশার লোকজন এসে কোদাল দিয়ে কোপ দিয়ে আপনার অপটিক ফাইবার কেটে ফেলছে, আপনার ভিডিও ডাউনলোড কমপ্লিট হবে? আপনার কোড অপটিমাইজেশন এখানে কি কাজে লাগবে? ঘন্টা কাজে। তো তখন তার মানে কি ডাটাবেস, ফাইল, নেটওয়ার্ক, এই ধরনের কাজে এক্সেপশন হ্যান্ডলিং এনফোর্সড করতে হবে, কিন্তু যেগুলো কোড অপটিমাইজেশনের মাধ্যমে অ্যাভয়েডেবল সেগুলোর জন্য ম্যান্ডেটরি। এই জন্য এতদিন করতে হয় নাই আমাদের, এতদিন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি, এই জন্য লাগে নাই, তাই না? কিন্তু এখন তো আমরা ফাইল ওপেন করতে চাচ্ছি, আমার ফাইল না কিন্তু এফএক্সএমএল লোডারের লোড মেথড তো করবে, তো ওখানে যদি কোনো সমস্যা হয়, তো তাহলে আপাতত আমি কি করবো, এটাকে একটা ট্রাই ব্লকে, এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমরা আজকে কথা বলবো না, এটা পরের বিষয়, কিন্তু জাস্ট এটা দেখানোর জন্য যে একটা ট্রাই ব্লক ফেলে দিব। তাহলে এই হচ্ছে আমার ট্রাই ব্লক, তারপরে একটা ক্যাচ ব্লক দিতে হবে, এইটা এখন বোঝার দরকার নাই, মানে মেক ইট ওয়ার্ক আমি এটা করতেছি। ওকে ওকে, তাহলে এখন দেখেন এই লোডের বিষয়টা কি হয়ে গেছে। তাইলে কিন্তু এখন আমার নতুন স্টেজ, নতুন সিন, তাহলে নতুন উইন্ডোতে এই এফএক্সএমএলটা নতুন সিন হিসাবে পাশাপাশি আছে। তাহলে আমি যদি এখন রান করি, স্টার্ট মেথড কিন্তু আমার ক্রিয়েট সিনটাকেই রান করবে, সো ওইটাই আমার ডিফল্ট স্টেজে আসবে যেটা জেভিএম সাপ্লাই দিয়েছে। So this is the default state given by JVM. তো এখন আমি যদি বলি যে সেভ দ্য আউটপুট টু পিডিএফ, আচ্ছা কি হলো, ফাইলের নাম মিলে নাই হয়তো, ফিল্টার্ড আউটপুট টু পিডিএফ ভিউ, দেখেন হ্যাঁ এখানে আছে, হ্যাঁ এখানে আছে ফিল্টার্ড। ও ওটা কি কন্ট্রোলার বানাইছি, আসবে কোত্থেকে? কেউ তো এটা বললেন না। আপনার এফএক্স আইডি নাই, অন অ্যাকশন নাই, কিন্তু কন্ট্রোলার তো বানাইতে হবে। হ্যাঁ, তাইলে আপডেট কন্ট্রোলার, আপডেট কন্ট্রোলারে এখানে কন্ট্রোলার শব্দটা দিয়ে দিই। So make the controller. এখন হবে। মেন অ্যাপ্লিকেশনে না এসে এটা করা যায়, হ্যাঁ কিভাবে? আবার একটা প্লাগইন লাগবে। না আপনি তো মেইন মেথড, স্টার্ট মেথডটা মেইন অ্যাপ্লিকেশন আনলে প্লে বাটনটা দেখায়, কিন্তু আপনি যাচ্ছেন যে কোনো কোডেই থাকেন না কেন প্লে বাটন কাজ করবে যদি আরেকটা প্লাগইন আনেন। So navigation begins here, but this is the tip of the iceberg, মানে আমরা আস্তে আস্তে এটাকে টিপ অফ দ্য আইসবার্গ বলে আপনাদের ভয় দেখানোর কিছু নাই, সহজ। ওকে, তো আস্তে আস্তে এখান থেকে আমরা এক্সপ্লোর করব। তাহলে আজকে কিন্তু আমরা স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড, মাল্টি থ্রেডিং কিন্তু নট ইন টেকনিক্যাল টার্মস, ইন লেম্যানস টার্ম, কারণ এটা আমার জব না
টেকনিক্যাল টার্মে মাল্টি থ্রেডিং প্রসেস এগুলো বোঝানো। এটার জন্য একটা ডেডিকেটেড কোর্স আছে, বাট আইডিয়াটা পেলেন, বেসিক আইডিয়াটা পেলেন, এবং সেখান থেকে ওই স্টার্ট মেথড লজিকটাকে আমরা নিয়ে এসে আমার অন অ্যাকশনে করলাম, মানে আপনাকে আপনার নেভিগেশনের জন্য এটাই করতে হবে। তো এইখানে আমরা যেটা করলাম, ইজিয়েস্টটা করলাম, যে নতুন একটা স্টেজ ক্রিয়েট করি, কিন্তু সেম স্টেজে আনতে হইলে আমার তো সেম স্টেজের অ্যাক্সেস থাকতে হবে। এখানে সেম স্টেজের অ্যাক্সেস আছে, সেমিস্টার বলতে হচ্ছে আমরা যে এটা জেবিএম সাপ্লাই দিতে। ওইটার উপরে হ্যাঁ, ওইটাতেই যদি আনতে চান তাহলে ওইটার উপরই লাগবে না? তো ওইটা কি আপনার এই অন অ্যাকশনে আছে? এই অন অ্যাকশনে তো আছে হলো আপনার একটা মাউস ক্লিক। তো তাহলে ওইটা কিভাবে আনবেন? তো ওইটার জন্য আরেকটু আলোচনা লাগবে, আজকে দরকার নেই, আজকে টাইম ওভার। ওকে, লেট কেউ আসছেন নাকি? তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কখন? 2:40, মানে ল্যাব আওয়ার। কেউ যদি থিওরি আওয়ারে আসেন কুইজ দিতে হবে না, কিন্তু ওয়ান্স কন্ডাক্টেড ইটস ক্লোজড। টাইম দিয়ে দেওয়া হয়েছে, ওই টাইম অনুযায়ী আসবে। আমাদের ল্যাপটপে তো দেওয়া লাগবে। ল্যাপটপ না থাকলে তো আপনি মিডের সমস্যায় পড়বেন, কারণ আপনার স্ক্রিন রেকর্ডিং করতে হবে। আপনার পিসি যদি সমস্যা হয়, আমি তো আপনাকে হেল্প করতে পারবো না, আপনার ফিক্স লাইন অনুযায়ী বসতে হবে। তাইলে মিডের দিন কুইজে যদি নাও আনেন, মিডের দিন অবশ্যই কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসবেন, বা আপনার সিবলিং কারো থাকলে নিয়ে আসবেন। হ্যাঁ, কুইজে তো আপনাকে ইন্টেলিজে কাজ করে কিনা এইসব ঝামেলা নাই, গুগল ফর্মে ঢুকবেন, দিবেন, কিন্তু আপনাকে তো ইন্টেলিজে নিয়ে কাজ করতে হবে, আবার আপনাকে স্ক্রিন রেকর্ডিং করতে হবে, বুঝেন নাই? তো ওবিএস থাকা লাগবে। এই জন্য মিডে আপনি ল্যাপটপ নিয়ে আসবেন, আবার ওই দিনই নিয়ে আসেন না, ল্যাপটপটা আগে আবার ইউজ করে দেখবেন, ছোটখাটো প্রজেক্ট বানায় দেখবেন যে ল্যাপটপটা ইন্টেলিজে কাজ করতেছে। যারা 213 করে এদের মধ্যেই কারো কাছ থেকে নিয়ে আসবেন। আর কে? মানে আননেসেসারি হচ্ছে উইন্ডোজ ফ্রি যে হচ্ছে পুরো 100 জিবি, কেমনে যে হচ্ছে ফুল হয়ে গেছে নিজেও বুঝতে পারছি না। টেম্পোরারি ফাইল আননেসেসারি সব কিছু ফাইল হচ্ছে বের করে দেওয়ার পর পারবেন। অ্যাপ ডাটা ফোল্ডারে দেখেন, অ্যাপ ডাটা একটা ফোল্ডার আছে না,